সে যদি না শুনে, সে যদি মোটিভেশন না হয়, সে যদি কনসেপ্ট না হয়, তাহলে এটাকেই দর্শন বলে। আমরা কিন্তু দর্শনের সঙ্গে একটা জানি, আসলে তা না। তো প্রথম জিনিসই হলো, যেহেতু প্রশ্ন আসছে অডিয়েন্স থেকে, আমি আরো প্রশ্ন নিব। রেজাউল সাহেবের প্রশ্ন হলো যে, স্যার আমরা যন্ত্রপাতি কিভাবে মেরামত করব, নাম্বার 1 প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন কি ছিল, আমরা কোনো এনলিস্টমেন্ট করব কি করব না। আচ্ছা, এই শব্দ হয় কেন? আর একটা কোনো জায়গায় মাইক্রোফোন খোলা আছে? এখানে স্পিকার আছে স্যার, এই জন্য এরকম হচ্ছে। স্পিকারের কাছে যে কুকুরের কাছে গেলে কুকুর ঘেউ ঘেউ করে। জি স্যার। তো এখন রেজাউল সাহেবের প্রশ্ন, মেরামত আমরা করব, আর একটা হলো এনলিস্টমেন্ট। আর কারো কোনো প্রশ্ন আছে? আমার মনে হয় দুটোর উত্তর দিলে পরে আপনি উত্তরটা করবেন। তো খুবই সুন্দর প্রশ্ন যে আমরা মেরামত কিভাবে করব এবং এনলিস্টমেন্টের দরকার আছে কিনা। সহজ উত্তর, আমি আপনাকে যদি জিজ্ঞাসা করি, আপনার কেন মন চাইলে আপনি মেরামত করবেন কেন? আমি আপনাকে বললাম, আপনি যদি রুটিন চেক আপ করেন, আপনি মৃত্যু পর্যন্ত আপনি তো এমনি চলতে পারবেন। হঠাৎ করে আপনি কোনো চেক না করে, হঠাৎ করে একটা কিডনি ফেলিউর করা আইসে, এটাকে আপনি চান? তো মেরামত শব্দ তো নাই, আপনি মেইনটেনেন্স করবেন। এখন মেইনটেনেন্স করবেন, আমাদের প্রথম প্রশ্নই থাকবে যে মেরামত বন্ধ। ডাক্তারদের উদ্দেশ্য থাকবে, রোগী হাসপাতালে আসবে না, সবাই সুস্থ। কেউ কি চায় যে হাসপাতালে এসে চিকিৎসা হোক? সারা বিশ্বে দেখবেন তারা হাসপাতাল বলতে একটা জিনিস বুঝে, যে হাসপাতাল মানে আইসিইউ সিসিইউ, আর তাছাড়া কোনো ভর্তি নেয় না। আমাদের মতো ওই যে ওয়ার্ডে জ্বর আছে, ঠান্ডা আছে, এটাতে নেয় না। কারণ তারা ইন্স্যুরেন্স করে রাখে যে 6 মাস পর 3 মাস পর তো চেক করবি। তাহলে আমরা প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। আমাদের কথা হলো প্রিভেন্টিভ মেইনটেনেন্স বেটার দেন ব্রেকডাউন। আমার উদ্দেশ্যই থাকবো, আমার প্ল্যানই থাকবো যে কোনো মেশিন কোনো সময় যেন নষ্ট না হয়। কিন্তু আমরা মেরামত কেন করি? মেরামত করার উদ্দেশ্য হলো, এক্সাম্পল আমি দেই, একটা ইসিজি মেশিন আছে এবং আমার কাছে একটা স্প্রেও আছে। উনি বলে দিচ্ছে 150 বার চাপ দিতে পারবে। 150 বার চাপ দেওয়ার আগে, 140 বার চাপ দেওয়ার আগে আমি এটা কিনবো না। কিন্তু আমার এই নলেজটা যদি না থাকে, তা আমি 160 বার চাপ দিচ্ছি, পত্রের মতো যখন স্যানিটাইজেশন লাগবে, তখন আমি কিন্তু ব্রেকডাউন হয়ে গেলাম, নিজেই ব্রেকডাউন হয়ে গেলাম। তা আমি জানি একটা ইসিজি মেশিনের যে ব্যাটারি কিনছি আর কেবল কিনছি, ব্যাটারির মেয়াদ আমার জানাই আছে যে 2000 বার চার্জ এন্ড ডিসচার্জ করলে ব্যাটারি মেয়াদ শেষ হয়ে যাবে। টেন্টেটিভ এতটা রোগী করলে শেষ হয়ে যাবে। তা আমার কাছে যদি এসওপি থাকে, তাহলে আমি জানবো যে এই মেশিনের ব্যাটারির লাইফ টাইম হলো এক্সাম্পল 200 আওয়ার। 200 আওয়ারের মধ্যে যখন 190 আওয়ার গেছে, তার মধ্যে তো আমি কিনেই যাব, তাহলে মেশিনটা তার নষ্ট হবে না। কিন্তু আমাদের মেশিনের মধ্যে হচ্ছে কি, ইসিজি মেশিনের ব্যাটারিটা মেয়াদ শেষ হয়ে গেছে, গইলে গেছে এবং বোর্ডও পড়ে গেছে। আমি কিন্তু ব্যাটারি চেঞ্জ করলেই হয়ে যেত। তাহলে আমরা তা না করে আমরা যাচ্ছি কি ব্রেকডাউন। ঠিক আছে, আমার জ্বর আসছে, আমি ডাক্তারখানায় যাব না। এরপর মাথা ব্যথা ধরছে, তাও ডাক্তারখানায় যাব না। তারপরে ডায়রিয়া হয়েছে, তারপরেও যাব না। যখন অজ্ঞান হয়ে যাব, তখন আমার আত্মীয় স্বজন অ্যাম্বুলেন্সে নিবে। নেওয়ার পরে হাসপাতালে আমাকে যে চিকিৎসা দিবে, আমি হয়তো ভালো হইতে পারি, মারাও যেতে পারি, কিন্তু ভালো হইলেও আমার ডিজেবিলিটি থাকবে। তার মানে মেরামত শব্দটা ডিজেবিলিটি। ওই মেশিনটা আগের মতো আর ফাংশন হবে না। ঠিক দাম্পত্য জীবনেও আমি যদি আমার ওয়াইফকে, আমার সঙ্গবদ্ধ যারা তাদেরকে মেইনটেনেন্স করি, প্রপার দেখাশোনা করি, কারোর সাথে সম্পর্ক ভাঙবে না। যদি আমি এই রিলেশনটা না রাখি, আমার ওয়াইফকে কি করতে হবে, ছেলেকে কি করতে হবে, আমার ডাইরেক্টরকে কি করতে হবে, এই এসওপিটা আমার ব্রেনে যদি ডিফল্ট করা থাকে, আমি ইন্টেলিজেন্ট থাকি, তাহলে কারোর সাথে মারামারি বাঁচবে না, তাহলে মিটিং বসবে না। তার মানে মেরামত করতে হয় যে মেশিনের ডিজাইন লাইফ স্প্যানে এসওপি যেটা বলে দেওয়া আছে, ম্যানুফ্যাকচারার স্ট্যান্ডার্ড করে দিয়েছে। সিটি স্ক্যানারে বলছে এক্সাম্পল 1,25,000 স্ক্যান করা যাবে। এমআরআই তো বলে দেওয়া আছে, আবার ডায়াথামিতে বলে দেওয়া আছে লাইফ টাইম এত। ইলেকট্রোড চেঞ্জ করতে হবে, আবার বলে যে প্লাগটা টাইট থাকতে হবে। এখন আমি পিডব্লিউ থেকে একটা সকেট কিনছি,
ওর মেয়াদ হয়ে গেছে, আমি পুরান সকেটের সাথে দিলাম, বুদবুদ করে তার এরকম করতেছে, এটা নষ্ট হয়ে গেল। তাহলে আমার প্রধান কথা হলো মাথার থেকে সরাই ফেলতে হবে যে মেরামত আমরা করব না। তারপরেও যেহেতু আমরা সবকিছুই এনহ্যান্স হয়েছে, মোবাইল এনহ্যান্স হয়েছে, পিডব্লিউডির কাজ এনহ্যান্স হয়েছে, বাস কমিউনিকেশন এনহ্যান্স হয়েছে, রেলওয়ে কমিউনিকেশন এনহ্যান্স হয়েছে, কিন্তু আমাদের দুঃখজনক জিনিসটা হলো যে কোটি কোটি টাকার আজকাল ঢাকা মেডিকেল কলেজে আমি বসি, প্রায় 600 থেকে 700 কোটি টাকার যন্ত্র আছে, কিন্তু এখানে এই যন্ত্রগুলো হলো কি, যেমন আমি আলাউদ্দিন ভাইয়ের যেমন পেশেন্ট, এই মেশিনটা আমার, উনি আমাকে প্রেসক্রিপশন করবেন আর আমি প্রেসক্রিপশন করব, মেশিন আমার সাথে কথা বলবে। তাহলে আমার কাছে একটা এসওপি থাকবে, ইন্স্যুরেন্স করা থাকবে, ইনভেন্টরি থাকবে। এই ঢাকা মেডিকেল কলেজে আমি যদি ইঞ্জিনিয়ার হই, তাহলে সেই ক্ষেত্রে কোন ডিপার্টমেন্টে কয়টা যন্ত্র হয়েছে, কবে কিনা হয়েছে, কবে ওয়ারেন্টি আছে, কবে কম্প্রিহেন্সিভ ওয়ারেন্টি আছে, কান্ডার মেয়াদ উত্তীর্ণ হইতেছে। তাহলে আমি প্রকুরমেন্টকে বলতে পারতাম, ভাই আমার এই 10টা এসিসি মেশিনের 10টা ব্যাটারি এই দিন লাগবে, ইনকিউবেটরের সেন্সর লাগবে, তারপরে এসি আছে, এসির কিন্তু ফিল্টারের যদি করে চেঞ্জ হবে, গ্যাস আছে কিন্তু, তাহলে আমার একটাও মেরামত করা লাগতো না, মানে আমি আগে প্রিভেন্ট করে ফেলতাম। তাহলে এই জিনিসটা করি না, যার ফলে আমাদের ডেজার্ট লাইফ যেটা আছে, প্রত্যাশিত লাইফ আছে, ম্যানুফ্যাকচারার রিকমেন্ড করছে যে মেশিনের আয়ুটা 10 বছর, কিন্তু অকালে এই মেশিনটা নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের রেভিনিউ খরচ হচ্ছে, আর ব্রেকডাউন করে সেরে বেশি একটা লাভ হয় না। কেননা আপনি জানেন জিনিসটা, আমার একটা কম্পিউটার যখন মাদারবোর্ড চেঞ্জ করে হইলো নতুন, প্রসেসর হলো পুরাতন, তার একটা ইম্প্যাক্ট আসবে। আবার আপনি একটা গাড়ির 2টা চাকা যদি চেঞ্জ না করেন, তাহলে একটা চাকা 4টা চাকাকে খাইয়ে ফেলবে। তো চাকা চেঞ্জ করতে গেলে 4টি চেঞ্জ করতে হয়। তা আমি তো জানি যে 50,000 কিলোমিটার চললেই আমার গাড়ির চাকা চেঞ্জ করতে হবে, কিন্তু আমি কি করি, ফিল্টারও চেঞ্জ করবো না, মোবাইল ফিল্টারও চেঞ্জ করবো না, অয়েল ফিল্টারও চেঞ্জ করবো না। তারপরে চাকা চলে গেছে 60,000-এ, একদিন অ্যাক্সিডেন্ট করছি, তারপরে চাকা কিনি। এই তো হলো আমাদের নীতিমালা। তার সামারি হলো, কনক্লুশন হলো, আমরা এখনো টেকনোলজি, মেডিকেল টেকনোলজি ব্যবহার করতে হবে কিভাবে, এই বার্তাটা আমাদের এখানে ইন্ট্রোডিউস হয় না, মেসেজটা আমাদের আসে না। সো উই আর প্রকিং হিউজ অ্যামাউন্টস অফ দ্য ইকুইপমেন্টস and investing huge amounts of capital unless it is the rudderless. We have captain, we have fuel, we have ship, but due to lack of the rudder, the ship is moving in the middle of the ship. আমাদের জাহাজও আছে, তেলও আছে, আমাদের কিন্তু সারেনও আছে, সব কিছু অপারেটর সব আছে, কিন্তু রাডারলেস জাহাজ কি করবে, মহাসাগরে ঘুরতেছে, কোন জায়গা যায় কিনারায় ঢুকবে। এখন আসি, আমি ধরলাম মেইনটেনেন্স আর মেরামত করবো। এখন মেরামত করতে গেলে মেরামতের প্রথম আইন হইল যে, সুন্দর জিনিস বলছেন, আপনি যদি ওটিএম না করতে চান, তাহলে আপনি কন্ট্রাক্টর এনলিস্ট করতে পারবেন। সেই কন্ট্রাক্টর এনলিস্ট করার জন্য আপনি কি কি যন্ত্র মেরামত করবেন তার একটা গ্রুপ করবেন, যেমন রেডিওলজি ইমেজিং এর জন্য একটা গ্রুপ করে হবে, লিখে দেন। 2 নম্বর জিনিস হইল থেরাপিউটিক ইকুইপমেন্ট, ওটি আইসিইউর জন্য, ওটি থিয়েটারের জন্য একটা করে নেন, আইসিইউর জন্য একটা করে নেন, বায়োকেমিস্ট্রির জন্য একটা করে নেন, অনকোলজির জন্য একটা করে নেন। দেখেন তো আরাম যন্ত্র আছে রেডিওলজিতে, সিটি স্ক্যান, এমআরআই সবই আছে, আর অনকোলজিতে আছে অপারেশন থিয়েটার, আইসিইউ, সিসিইউ, এইগুলো যন্ত্র আবার ওয়ার্ডে রিপিট করে। মেডিকেল গ্যাসের জন্য একটা করে নেন। এই হসপিটালে যে এয়ার কন্ডিশন আছে, নেফ্রোলজি বা ওটার মধ্যে সিয়াম আসবে, ওটা নেফ্রোলজি শব্দ হচ্ছে অপারেশন থিয়েটার, ডায়ালাইসিস যেটা থেরাপিউটিক, ওইটা আমি বলতেছি নেফ্রোলজি হেমোডায়ালাইসিস ইউনিট যেটাকে বলা হয় নেফ্রোলজি। তো আপনি নেফ্রোলজি যেটা ইলেকট্রনিকের যন্ত্র, ওটার নামই আমি বলে দিচ্ছি, ভাগ করে দিতেছি এই জিনিসটা, থেরাপিউটিক যন্ত্র, মনিটরিং যন্ত্র আর ডায়াগনস্টিক যন্ত্র, এছাড়া তার কিছু নাই। আপনি একটা দিয়ে ডায়াগনোসিস করবেন, আর একটা দিয়ে ট্রিটমেন্ট দিবেন, আর একটা দিয়ে মনিটর করবেন, এছাড়া তার যন্ত্র নাই। আর যে নামে যেটা আপনি ডাকেন, থেরাপিউটিক যেটা মেশিনটা রোগীর উপরে অ্যাপ্লাই করা হয়, যেমন ডায়ালাইসিস, ডায়াথার্মি, ওটি লাইট, অ্যানেস্থেসিয়া মেশিন, সব থেরাপিউটিক, মানে যা রোগীর উপরে ডাইরেক্টলি অ্যাপ্লাই করা, এটা থেরাপিউটিক। ডায়াগনোসিস যত বলেন সব ডায়াগনোসিস, যেটা আপনি ইনভেস্টিগেশন করবেন। আর মনিটরিং মানে সেন্ট্রাল মনিটর, যেটা আইসিইউ ভেন্টিলেটর মনিটর করেন, দেখেন প্যারামিটার থেকে, এছাড়া যন্ত্র নাই।
অনেকেই অনেক কথা বলি, তাহলে আপনি 3টা গ্রুপ করতে পারেন: থেরাপিউটিক ডিপার্টমেন্ট, ডায়াগনস্টিক ডিপার্টমেন্ট, মনিটরিং ডিপার্টমেন্ট। আর হলো হসপিটাল ক্লিনিক, এটাকে ইনফেকশন কন্ট্রোল বলে, ক্লিনিং বলে, ইনফেকশন কন্ট্রোল ডিপার্টমেন্ট। আর হলো হসপিটালে ওয়েস্ট ম্যানেজমেন্টের জন্য একটা ঠিকাদার রাখবেন। একটু দয়া করে দেখেন, বজ্র নির্গমন করার জন্য, নিঃসরণ করার জন্য একটা রাখবেন। আর হসপিটালের তাপমাত্রা ঠিক রাখা, তাপমাত্রা ঠিক রাখা, টেম্পারেচার মেইনটেইন, এসি করবেন না, এসি থাক, ডিহিউমিডিফায়ার থাক, সব একটা গ্রুপ ছিলেন। আরে বাবার যেই করুন না কেন আপনি লিখবেন। আমার কথা হলো যে সবাই দিয়ে করেন, এর মধ্যে আপনি দিয়ে যদি না করেন তাহলে চুপ থাকবেন। আমি বলি সবাই বিয়ে করেন, কেউ যদি মনে করে আমার বউ আছে তো করার দরকার নেই, কারে দিয়ে করবেন, আমি কমন কথা বলতেছি। এখন এই 5টা গ্রুপে আপনি ঠিকাদার লিস্ট করবেন। এখন পিডব্লিউডি আপনার এনলিস্টমেন্ট, পিডব্লিউডি কিন্তু গভর্নমেন্ট এজেন্সি না, এটা ঠিকাদার। আপনি হেলথ থেকে টাকা দেন, করা হইল সরকারি ঠিকাদার। ঠিক বলছি ভাই? পিডব্লিউডি কিন্তু সরকারি অফিস না, হেলথের জন্য হে ঠিকাদার। ওই একটার কাজও করতে পারবো না, আপনি যদি টাকা না দেন। 138 কোটি টাকা দিবেন, তাই এসি ঠিক করে টাকা দেন কিন্তু আপনি। পিডব্লিউডি করেন না, এটা হাসপাতালই করেন। আপনি পিডব্লিউডিকে দিয়েছেন কিন্তু 138 কোটি ওরা আপনি সই নিয়ে যান, হেলথে সাবমিট করে 138 কোটি মেরামত, রিপেয়ার, এসি মেসি। তাহলে হসপিটালের ইউটিলিটি সার্ভিসের পানি ঠানি সব কিছু মিলে এখন শুনেন। আর একটা ঠিকাদার আপনি নিবেন খাদ্য সরবরাহ। আর একটা ঠিকাদার আপনি এনলিস্ট করবেন মেডিসিন। এখন আর কোনো বাদ করলে বলেন, বাদ করা আছে স্টেরিলাইজেশন, স্টেরিলাইজেশন এটাকে বলেন সিএসএসডি না, ইনফেকশন কন্ট্রোল। হাসপাতালে আনাছে কানাছে এগুলো ইনফেকশন কন্ট্রোল। সিএসএসডি সেন্ট্রাল স্টেরিলাইজেশন এন্ড সাপ্লাই ডিপার্টমেন্ট, যেখানে আপনার ওয়াশিং প্ল্যান্ট থাকবে, শর্টিং আনশর্টিং করবে। ওয়াশিং প্ল্যানে প্রথমে ওয়াশ করবে, ওয়াশ করার পরে স্পিনিং করবে, ড্রাই করবে, আয়রনিং করবে, তারপরে অটোক্লেভ রুমে স্টেরিলাইজেশন ডিপার্টমেন্ট নিয়ে আসবে, এখান থেকে সার্টিফিকেট এগুলো দিয়ে দেবে। এখন আপনি এই 5টা গ্রুপে এনলিস্ট করবেন। এনলিস্ট করার জন্য যে যে গ্রুপের ঠিকাদার আছে লিখে নেন, সেই গ্রুপের ওই ঠিকাদারের যে ক্রাইটেরিয়া লাগে এই কাগজপত্র তৈরি করে টেন্ডার দিয়ে দিবেন। মানে এমনি টেন্ডার টাকা দেওয়া হবে, আপনি এটাকে বলবেন যে আমি ঠিকাদার এনলিস্ট করবো, আমি দিয়ে দিলাম। আপনি যে যে কাগজ পাবেন সেই কাগজ, তার প্রথম জিনিস হলো একটা জিনিস দেখবেন, এসএল ট্যাক্স, ব্যাট, ট্রেড লাইসেন্স সবই থাকতে হবে। 5 ইয়ার্স এক্সপেরিয়েন্স হবেন, ইঞ্জিনিয়ার আছে কিনা, এই তারপর ব্যাংক সলভেন্সি আছে কিনা, তার ইঞ্জিনিয়ারিং টিম আছে কিনা, টুলস আছে কিনা। এই টেন্ডারটা করে আপনি একটা কমিটি গঠন করে তাদের বাড়ি বাড়ি যেয়ে দেখে আসবেন সাইনবোর্ড আছে কিনা, লোকগুলোর বেতন ঠিক মতো দেয় কিনা, ভাড়া করা না সারা করা। এই আইটেমের জন্য আপনি দেখে সেরে কাগজপত্র রেগুলেট করে সেরে আপনি দেখবেন, একটা নাম্বার দিবেন 100-তে 60 হলে পাস। 10টা প্যারামিটার আছে, 60 নাম্বার দিয়ে হয় পাস। ওই গ্রুপের মধ্যে আপনি একটা গ্রুপের জন্য 3টা করে, মিনিমাম 3টা করে ঠিকাদার রেখে দেবেন। ঠিকাদার রেখে দিয়ে যত ওয়ার্ক ভ্যালুর কাজ করবেন তারপরে তার কাছে জামানত নিয়ে রাখেন এবং তার সাথে চুক্তি নিয়ে রাখেন যে আমি তোমাকে যখন যে সময় ডাকবো তুমি আরএফকিউ বা লিমিটেড টেন্ডার করতে বাধ্য, বাইরে কেউ আসতে পারবে না। তো লিমিটেড টেন্ডার আপনি বছরে করতে পারবেন 25 লাখ করে, মানে ম্যাক্সিমাম 25 লাখ একক অর্ডার। আর লিমিটেড টেন্ডার করতে 21 দিন সময় লাগে, সব 21 দিনের মধ্যে শেষ করতে হবে, অথবা আরএফকিউ করে করতে পারেন। সর্বোচ্চ 1 কোটি, এখন বর্তমানে 3 কোটি করছে। তবে হসপিটালের ভলিউম নির্ভর করে, এটা আপনার ডিসিশন ক্লারিফিকেশন, এটা যে কোনো প্রতিষ্ঠানের জন্য 3 কোটি। কিন্তু আপনার লোড যদি সরারদি মেডিকেল কলেজে 3 গুণ হয় তাহলে আপনি 9 কোটি পাবেন, জাস্টিফিকেশন দিয়ে আসবেন। এটা গণরুল করছে যে 3 কোটি টাকা যে কোনো একটা প্রতিষ্ঠান ডিপিএম করতে পারবে। কিন্তু ঢাকা মেডিকেল কলেজ 500 বেড, আর মেডিকেল 1000 বেড, তাহলে তার জন্য 3 কোটি আর আপনার জন্য বেশি হবে। তার মানে এলটিএম আপনি করতে পারবেন ম্যাক্সিমাম 25 লাখ করে, বছরে 6টা বর্তমানে। 6টা 3 কোটি টাকা আপনি খরচ করেন এলটিএম করে, আপনার যন্ত্রপাতি খারাপ থাকার কথা না, বেসিক।
এবার আসেন ভারী যন্ত্র। ভারী যন্ত্র সম্পর্কে আরেকটি রিকোয়েস্ট ফর কোটেশন। এখন আরেকটু যারা করবে টুকিটাকি, যারা যে মনে করেন স্ক্রু ড্রাইভার, রং বার্নিশ এগুলো যারা করবে, এদের এলিজিবিলিটি যোগ্যতা এক ধরনের। আরেকটু যে করতে পারবে, যে এলডিএম করতে পারবে, সে আরেকটিও করতে পারবে। আজুল আহমেদ দয়াপর্বণ হয়ে কিছু গরিব মানুষ আছে, কিছু কাজ করে থাকে, নাট বল্টু সাপ্লাই দেয়, দুটো ওষুধ দেয়, দুটো দয়াপর্বণ ব্যান্ডেজ দেয়, আবার একটু পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য আরেকটু এই জায়গাটা পরিষ্কার করতে হয়, সেটা সেই ক্যাটাগরির ঠিকাদার। আরেকটু করবো আমি হসপিটাল বজ্র নির্গমনের জন্য, আরেকটু করবো আমি লেবার নেওয়ার জন্য, আরেকটু করবো আমি এডের জন্য, কোড আছে। তো এটার জন্য বছরের সর্বোচ্চ আরেকটু করতে পারবেন 15 লক্ষ টাকা, ঠিক আছে? এবং একক অর্ডারে কত করতে পারবে? 3। তাহলে আরো 15 লাখ টাকা লাগবে। 5টা করতে হবে। হ্যাঁ, সব মিলে 15 লাখ। আগে এটা লিখে নেন, দেখেন সব মিলে 15 লাখ। 97,000 CAC দিয়ে আর কি একটা করে ফেলেন। CAC দিয়ে একটা করে ফেলেন। 5টার উপরে না, আমি ওই জায়গায় যাচ্ছি। তাহলে 15 লাখ দিতে কটা আর কিউ করতে পারবে? এবার ডিপিএম করে, আর এটা হচ্ছে ডাইরেক্ট প্রকিউরমেন্ট মেথড। লাইভ রিকভারি যন্ত্র, আগুন লাগা, দ্রুত প্রকিউরমেন্ট। ডিপিএম এ কত একক ক্ষমতা? 5 লাখ। না, আমি ওটা বলছি ডাইরেক্ট ডিপিএম টা শেষ করে ডিপিএম হলো 2 কোটি টাকা পর্যন্ত। একক অর্ডার কত? না না, 50 লাখ না। আমি বলে যে ডিপিএম করতে পারবে 50 লাখ না 5 লাখ। ডিপিএম করতে গেলে আপনার ফ্রেমওয়ার্ক চুক্তি থাকতে হবে। এটা তো কোম্পানি এনলিস্টমেন্ট থাকবে। এবার স্যারে বলছেন আমি ডাইরেক্ট কিনবো, এটা ক্যাশ বাউচার। ক্যাশ বাউচারে 25,000 ম্যাক্সিমাম। বছরে কত? 10 লাখ। বছরে 10 লাখ। তাহলে আপনার হাতে খুব ফ্লেক্সিবল টাকা হলো 3 কোটি 15 লাখ। আর ডিপিএম এ কত? ডিএমপি আমি জানি 30 লাখ। না, এটা আবার ওইটাতে যাচ্ছে না। ওই ডিপিএম এটিপিএম মানে এই ডাইরেক্টরের ক্ষমতা যেটা আছে এইটুকু বল। এখানে আমাদের ডাইরেক্টর স্যারের ক্ষমতা আছে 5 লাখ টাকার ডিপিএম জমা করতে পারবে, এবং বছরে সে লেখেন 25 লাখ টাকা করতে পারবে। তাহলে এখন লেখেন 15 লাখ টাকা না আরএফকিউ, ডিপিএম হলো 25, ক্যাশ বাউচার হলো 10, মোট টাকা হলো কত? আর হলো 3 কোটি। এই 3.5 লাখ টাকা ইজি খরচ করতে পারবেন, আর কোন মন্ত্রণালয়ের অনুমোদন কিছুই লাগবে না। 3.5 কোটি। এই 3.5 কোটি টাকা আপনার হাতে। কিন্তু হ্যাঁ, দিতে কোম্পানিকে বলে তো দিতে এখন দিতে না, আমি এটা বলতেছি টেন্ডার সম্পর্কে বলছে, তখন প্রশ্ন করেন, আমি বুঝতেছি। সীমিত দরপত্রে আপনি যে যে অ্যাডমিনিস্ট্রেটিভ ঠিকাদার আছে তার 5টা চিঠি লিখবেন। কোনো বিজ্ঞপ্তি দেওয়ার দরকার নেই। হ্যাঁ, না, ব্যবহার বিজ্ঞপ্তি না, যখন এনলিস্টমেন্ট করব তখন বিজ্ঞপ্তি দেওয়া না, তখন বিজ্ঞপ্তি লিখবেন। আপনি তো তার তখন কাগজপত্র সবকিছু ব্যাড ট্যাক্স সবই দেখে রাখছেন। দেখে রাখার পরে তার কাছে সিলেক্ট করে আপনি বলছেন আপনি 5 জন রাখছেন বা 10 জন রাখছেন। এবার এই 5 জনকে দিবেন রিলেটেড দেশের 5টা দর প্রস্তাব পাঠিয়ে দিবেন চিঠি দিয়ে, ফের কোটেশন সাবমিট করে 5টা। আপনি একদিনের মধ্যে রেগুলেশন করে আপনাদের সর্বদলীয় কমিটি 3 সদস্যের রেগুলেশন করে দিয়ে দিবেন, শেষ একদিনে। এটা শেষ করতে হবে 7 দিনের মধ্যে। আর একটু রিকোয়েস্ট ফর কোটেশন হলো কি 7 দিন থেকে আরম্ভ করে 10 দিন। 10 দিনের মধ্যে না থাকলে জরুরি হলো না। আপনি যে আরেকটু দেখে সেটা বসে থাকবেন, আজকে আরেকটু ডাকছেন 1 বছর পরে করছেন, তাহলে তো মর্যাদা থাকলো না। ক্যাশ বাউচার মানে ইমিডিয়েট। আর ডিপিএম হলো মুখ দিয়ে বললেই হলো আমার আগুন লাগছে, এই ঠিকাদার তুমি আসো নিয়ে যাও।
কথা বুঝছে? আগুন নিবানোর জন্য যে ঠিকাদার আছে, বজ্র নির্গমন যে ঠিকাদার তুমি আসো এটা করো, 5 লাখ টাকা পর্যন্ত যেতে পারবে, কিন্তু কাজের ভলিউম দেখতে হবে যে 5 লাখের টাকা করে আবার 10 লাখ দিয়ে দিবেন না। সে কাজটা শেষ করলো, আগুন নিবাইলো, অ্যাম্বুলেন্স বন্ধ হয়ে গেছে, মানুষ মারা যাচ্ছে, এই ক্ষেত্রে মুখের অর্ডারই যথেষ্ট। তারপর ওর সাথে ডাইকে বলবেন যে তুমি দ্রুত এটা একটা সোর্সকে অফার দিয়ে দিবে, যে যেটার জন্য এনলিস্ট করে রাখছে। ও এখন এটা 30 লাখ টাকা করছে। আচ্ছা ঠিক আছে, প্রতিটি ক্ষেত্রে অনধিক 20 লক্ষ। আমি যেটা 5 লক্ষ বলছিলাম এটা 20 লক্ষ লেখা, কিন্তু বছরে 30 লাখ টাকার বেশি নেই। না, টাকার পরিমাণ তার কাছে 3.5 লাখ। আচ্ছা, ওটা বলতেছি ওটা। এখন এই জায়গায় ক্লিয়ার কি যায়? তাহলে ঠিকাদার এনলিস্টমেন্ট বুঝছেন রেজাউল সাহেব, অ্যাকাউন্টেন্ট সাহেব বুঝছেন? তার মানে আপনি গ্রুপ বানাবেন, যে যে গ্রুপের ওই গ্রুপের আপনি ঠিকাদার নিয়োগ করে রাখবেন ফ্রেমওয়ার্কে। আবার তখন তারে বলবেন না ট্যাক্স দেন, ভেটের কাগজ দেন, আপনি যদি নিয়েই নিছেন, শুধু তার কাছে ফাইন্যান্সিয়াল অফার চাবেন আর ট্যাক্স স্পেসিফিকেশন দিবেন শেষ। আর আসার পর করে 3 কমিটির সদস্য রেডি করে দিয়ে দিবে, প্রকুরেটিভ অর্ডার করে আসছে। সেই ক্ষেত্রে আর চুক্তি মুক্তি দরকার নেই, সাদা খাটে এটা অর্ডার করে আর হ্যাঁ না, আর একটু সিকিউরিটি মানি হয় না। না, আমি বলতেছি আর একটু কেন হয় না, আপনি তো আগে জামানত নিয়ে রাখছেন, এবার বলে আর একটু কত দিতে পারবেন? 3 লাখের 10% কত হয়? 30,000। বাস 30,000 টাকা জামানত নিয়ে রাখবেন, বারবার নিতে যাবে, যে এনলিস্ট হবে বলে 30,000 টাকা তুমি জমা দাও, বছরের শেষে সে নিয়ে রিফান্ড। আর জীবনও নিব না, দেখেন পরের বছর করবো কি যে আমি এভাবে এনলিস্ট করে রিনিউ করব। আপনি আরেকটু করবেন, প্রতিবার কি আবার ব্যাংক গ্যারান্টি চেক করবেন? নাথিং। তার মানে আপনি যেহেতু আরেকটু মূল্য আছে 3 লাখ, আর আপনি লিমিটেড ডিপিএম এর আছে 20 লাখ, তাহলে তার 10% কত? তাহলে ওই যে ডিপিএম বলে তার কাছে 2 লাখ দিয়ে রাখলো, হয়েছে জিনিসটা। সে তো টাকা আগেই দিয়ে রাখলো, কাগজপাতি দেখে তার ব্যাংক তফসিল ফ্যাসিলিটি দেখে আপনি তো কাগজপাতি দিলে তার নিবন্ধন করে রাখছেন, আপনি চুক্তিকারী ফ্রেমওয়ার্ক। সেই ক্ষেত্রে খালি তার কাছ থেকে প্রস্তাব নিবে আর অর্ডার দেবে, দেরি না। এবার আপনি ইসিজির কেবল গেছে, এক্সাম্পল মেরামত করে টাকা আছে, দাম কত? 15,000, ক্যাশ বাউচারে আসো, বলে 25,000 ক্যাশ বাউচারে আসো। যখনই 25,000 উপরে যাবে, আপনি 4-5টা অর্ডার মিলে হেরে আর একটু হয়েছে না 30 লাখ। ওই যে ডিপিএম 30 লাখ আর একটু 15 লাখ, ক্যাশ বাউচার 10 লাখ। কারণ সীমাবদ্ধতা আছে, আগে সীমাটাকে ক্রস করে দিতে পরে কথা বলেন। যদি আপনি টাকা ঘাটতি করে আপনি মন্ত্রণালয়কে লিখবেন এডিবিতে যে ঢাকা মেডিকেল, হ্যাঁ আমার ওই ক্রিয়াটা ক্লোজ করে চেষ্টা করুন। আর কেউ 15 লাখ টাকা আমার থেকে লিমিট যখন ক্রস করে যায় তখন আরে বাবারে, আপনি কি লিমিট ক্রস করলে করে, তাহলে আপনি তো তখন মন্ত্রণালয়ে আবার একটা চিঠি দিবেন যে আমি যে আরপি করছি ঢাকা মেডিকেল রুট এইটা ওটা 1,000 করে, তার 15 লাখ আমার জাস্ট দিলে আপনি আরো টাকা দিবেন। তাহলে বাজেট করার সময় তো আপনি বলতে হবে টাকা আছে স্যার, টাকা আছে, ক্ষমতা নাই স্যার। আরে ক্ষমতা তো লাগবে না, আপনি ক্ষমতা চান কেন? আপনি তাহলে বার্ষিক প্রকুরমেন্ট প্ল্যান করবেন, তো মিনিস্ট্রিতে সই করে দিবেন, আপনার প্রশাসনিক অনুমোদনও লাগবে না আর ক্ষমতাও লাগবে। ক্ষমতা কি বারবার আপনি দিব? আরে কিউ ডিপিএম এর জন্য মন্ত্রণালয়ের কোনো অ্যাপ্রুভাল লাগবে না, কিন্তু আপনার ওইটা এপিডিতে বলা থাকবে আমি আরএফকিউ করব 15 লাখ টাকা, ডিপিএম করব 30 লাখ টাকা, ক্যাশ বাউচার করব এত টাকা, আর আমি এই ধরনের কাজ করব, আমার মেয়াদ এই টাকা যদি শেষ হয়ে যায় তাহলে তখন আপনি আরেকটা রিভাইস মিটার আরএফপি ওপিপি বানাবেন, এপিপি বানাবেন, যেই আমার টাকা শেষ আমি অতিরিক্ত টাকা চাই,
আবার দিব। সম্ভাব্য ডেট তো টাকা শেষ হইলে তো চাবেন না, টাকা শেষ হওয়ার আগেই চাবেন। কারণ আপনি অন্য করে টাকা খরচ করতে পারেন, উপযোজন করেন। হুম। ওইটা জরুরি ব্যবস্থাপনা না। এখন আপনি আসতেছি, ওইটাই আমি আসতেছি। আপনি যেটা প্রশ্ন করলেন আমি বলছি জেনারেল ভাবে। এখন এক্সাম্পল আমি কিন্তু এটা টুকিটাকি বলে দিলাম। আমি মনে করি 15 লাখের মধ্যে 10 লাখের মধ্যে 15 লাখের মধ্যে আপনি দিতে পারতেছেন, এটাও দিতে পারেন। এখন কি করেন? বড় কাজ চানের আরেকটি তো টাকা নেই, এটাও নয়, অমুক নয়, তমুক নয়। তাহলে এবার মাসুদ মন্ত্রণালয় জিও বের করতে হবে। খালি শুধু দেখেন, উচ্চ প্রযুক্তির মেডিকেল যন্ত্রপাতি সর্বক্ষণিক চালু রাখার শর্তে কম্প্রিহেনসিভ মেইনটেন্যান্স কন্ট্রাক্ট সম্পাদন লক্ষ্যে প্রণীত গাইডলাইন। আপনি সিটি স্ক্যান, এমআরআই যেগুলা মূল্য কত আছে? 50 লাখ, তাই না? 50 লক্ষ টাকা করে প্রাকলিত মূল্য। আপনারা পূর্ণ স্বাধীনতা দেওয়া আছে, খালি বিডারকে ডাকবেন আর করবেন। এখন কি করবেন বলেন? আমরা তো ঝামেলা নাই, সিমেন্স মেশিন চলে ডাক দিবেন, দিয়ে ছেড়ে বলবেন 6.5%। তা আপনি তো মেশিনই নষ্ট হবে না। যদি সরাসরি না দেয় অন্য কোনো বাই অথরিটি দেয় কিচ্ছু করার নেই, এটা প্রপার্টি আইটেমের ক্ষেত্রে। বিডার এই পরিপত্র অনুযায়ী রাখবে। বিডার এই পরিপত্র অনুযায়ী আমাদের সাথে রাজি হয়েছে অনেক কাজ। আমরা 20 মিনিট আমরা বেরিয়ে দিছে ব্যাকি থেরাপি মেশিনটা আমরা সিএমসি করার জন্য আপনাদেরকে লিখছিলাম। না, সিএনসি মেশিন এখন ব্যাপার আছে, যদি মেশিনটা ব্রেকডাউনে থাকে তাহলে তো রাজি হবে না। না ব্রেকডাউন না, মেশিন রেডি আছে কিন্তু এই মেশিনটা আগে এটা 2D এখন এটা 3D তে ইয়ে করতে হবে। তো 3D তে করতে গেলে সে সিএনসি তে আসলো, তো আপগ্রেড করবে, আপগ্রেডের খরচ দিতে হবে। এটার ভিতরে আপগ্রেডেশন না, এর মধ্যে আপগ্রেড সঙ্গে হবে না, আমরা যে ইয়ে দিছি এটার ভিতরে না, আমরা যে তাদেরকে যে শর্ত দিছি তার ভিতরে লিখে দিছি। তো আপগ্রেডেশন আপনি আলাদা করবেন আর সিএনসি তারপর করবেন আরো আলাদা। কিছু বিষয় আছে এখানে, আমরা আপনাদেরকে লিখলাম যে আপনাদের একজন প্রতিনিধি দেন, আপনারা লিখে দিচ্ছেন সরকারি নিয়োগী ব্যবহারকারী আর সরবরাহকারী। হ্যাঁ, ওই দুইজনেই পারবে। এই যে আমরা দুইজনে মিটিং করে এত পারলাম না না, আপনি যদি না পারেন, না, কারণ এখানে এত শর্ত আছে। হ্যাঁ। যেমন ওদের ওই যে ইঞ্জিনিয়ার বলছে যে 1 কোটি টাকার উপরে যদি আপনার ইয়ে হয়, হ্যাঁ, মূল্য হয়, তাহলে পরে সেটার ক্ষেত্রে ইঞ্জিনিয়ার থাকে। হ্যাঁ, আমার সার্বক্ষণিক একজন ইঞ্জিনিয়ার রাখতে হবে। আর যদি 1 কোটি টাকার নিচে হয় তাহলে হলো আপনার ইয়ে একজন টেকনোলজিস্ট থাকবে। হ্যাঁ, এটাই ভাবে আমি তারপরে এখন না বলে যে না এটা আমরা দেব না, এটার জন্য আলাদা টাকা লাগবে। সেটার জন্য আলাদা টাকা লেখলে বলে তাদের প্রপোজাল লিখে যারা জিও করছে তাদের কাছে পাঠিয়ে দিবেন। আপনি কি? সবই তো করা যায় কিন্তু আমাদের মেশিন তো ঠিক হচ্ছে না। আরে দূর, মেশিন তো ঠিক হবে। প্রথমে একটা প্রতিবন্ধক সৃষ্টি হবে, ওভারকাম চ্যালেঞ্জ। চ্যালেঞ্জের মধ্যে লিডারশিপ, ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি থাকলে হয়ে যাবে। আপনি যদি কোনো বিডার, হ্যাঁ ওরা যেটা দেখাচ্ছে যে ওরা যখন ওই যে মেশিনটা দিচ্ছে সিএমএসডি, হ্যাঁ হ্যাঁ, তখন ওদের ওয়ারেন্টি ছিল 5 বছর, ঠিক আছে? 5 বছরের পরে তাদের ওখানে সিএমসির একটা কনফিগারেশন দেওয়া আছে, তারা চাইতেছে ওইটার বাস্তবায়ন। আমি আপনাকে আর আমি বলতেছি সায়েন্স স্যারের যে আমাদের ইয়া সেমিডিতে এইটার আলোকে আমি আপনাকে বলতেছি মন্ত্রণালয় পরিপত্র দিছে, এটা বাইবেল না। এবং সেমিটিতে চুক্তির সময় ক্রয় করছে, সেমিটি এখন এটা ইমপ্লিমেন্ট করতেছে। আপনি বলবেন এটা বর্তমান ডিজাইন ইমপ্লিমেন্ট হচ্ছে, অতীতের বিলে কি হবে? অতীতের বিলে হতে গেলে কোনো মেশিন যদি ব্রেকডাউনে চলে যায় তাহলে সেই ক্ষেত্রে আপনি ব্রেকডাউনের স্পেয়ার পার্ট দিয়ে তারপরে সেমিটি করবেন সচল মেশিন। এখন আমি সচল মেশিন সচল মেশিন হবে, অচল মেশিন না। এখন আপনি বলতেছেন আমার রোগী থেরাপি 2D থেকে 3D করবো, 2D থেকে 3D গেলে অতিরিক্ত টাকা নেবে। আপনি সিএমসি করবেন কেন? আগে 2D থেকে 3D করতে যে খরচ আছে এটাকে করেন, সেটা আপনি করেন। করার পরে আপনি বলেন অবশ্যই বিডার রাজি হবে। যদি বিডার রাজি না হয় তাহলে মন্ত্রণালয় লেখেন যে এই বিডার এই শর্তে রাজি না, আমরা কি করব? একটা কেস লিখে দেন।
ক্লিয়ার? তার মানে আপনাদের হাসপাতালে যতটি যত সেমিটি থেকে আসছে কন্ট্রাক্ট নিয়ে একটা সফটওয়্যার দিয়ে রেড অ্যালার্ট দিয়ে রাখবেন, যে 3 বছর 4 বছর থাকে তার 3 মাস আগে আপনি কোম্পানিকে সিএমসির জন্য বলে দিবেন যে তোমার আমি প্রস্তাব দিলাম এই যে এইটা আছে এই ক্লজে আমি তোমাকে বললাম, সে করতে পারি তো। আর যদি মেশিন নষ্ট করে সেরে সিএমসি মানে ওয়ারেন্টি পার হয়ে গেছে, এখন একটা টিউব চেঞ্জ করা লাগবে, তখন বলে এটা দিয়ে করো, নো হবে না। তার মানে আমি সিএমসি করব, হাসপাতাল বলেই দেওয়া আছে ওয়ারেন্টি পিরিয়ড পার হওয়ার 3 মাস পূর্বে ওই কোম্পানির সাথে চুক্তি করে ফেলবে এই রেটে নেগোসিয়েশন করে ম্যাক্সিমাম 6.5%, মিনিমাম সে ধরনের পুরুষন চাকরি করবে, সে যদি 6.5% চায় তার নিচে যদি রাজি না হয় আমি কিছু করার না, কিন্তু আপনি 5 থেকে নেগোসিয়েট করবেন যে আমি 5% দেব, ও রাজি না 5.5% দেব, 6% দেব, ওকে তার বেশি তো আপনি যেতে পারতেছেন না। তো জিনিসটা তো ইজি করে দিছে। এখন স্যার আজকে একটা মেশিন আসলো এবং ওইখানে যে কন্ট্রাক্টর আছে কন্ট্রাক্টের মধ্যে সিএমসি কথা বলা আছে, ও রাজি হয়েছে সিএমসি অনুযায়ী সবকিছু, কিন্তু 1 বছর পরে ওই সিএমসি আবার নতুন নীতিমালা হয়েছে, ঠিক না স্যার? আমি জিনিসটা বুঝছি যে ঢাকা মেডিকেল কলেজ হোক বা সেমিটি হোক পুরাতন একটা নিয়ম আছে, এখন ব্যাপার হলো ওই নিয়মে যা বলা আছে তাতে বিরাট নারাজ। তাহলে আপনি কি নতুনটাতে সে না বলবে যে তখন যে সিএমসি ছিল নীতিমালা আমি ওইটাতে রাজি ছিলাম বিদায় চুক্তি করছি, এখন যদি চেঞ্জ হয় এটাতে আমি রাজি না, তাহলে কোনটা তখন বাস্তব? তাহলে আমি আপনাকে একটা কথা বলি যে প্রথম জিনিসটা মেশিনটা প্রকিউর করছে, এখন বর্তমানে সেমিটি এডি দিতেছে, এডিতেই বিট করতেছে, বলে দেওয়া আছে 6.5%, সিএমসি নীতিমালা সবাই এগ্রিমেন্ট করতেছে, কিন্তু ওই সময় বেশি দিছে। এখন যদি ওই সময় চুক্তিতে বেশি থাকে তাহলে আপনাকে দুটো কথা লিখতে হবে মিটিং করে যে সিএমসি মন্ত্রণালয় এটা দেওয়া হয়েছিল কিন্তু সে কলেজ তার এত চুক্তি ছিল, উনি রাজি হয় না দিক নির্দেশনার জন্য, শেষ। তাহলে মন্ত্রণালয় পুরাতন মেশিনের জন্য 6.5 না করে 7.5, হ্যাঁ এটা স্যার করছে যে মন্ত্রণালয় তার বসে রাখবে না, এটা যদি রাজি না হয় 5টা 6টা বিডার আপনি তো লাগবে 2 দিন, আপনি চুক্তি আছে এখানে দেখতেছেন ওরা বলতেছে বছরে 77 লাখ টাকা, 6.5% আছে 60 লাখ টাকা, 10 লাখ টাকা নেগোসিয়েশন হইলো না, তখন বলবেন সিএমসি আগেই চুক্তি করছে এততে আর জিও আছে এততে, সে আগেরটা মানতে চায় এটা মানতে চায় না, আমার প্রশাসনিক দিক নির্দেশনা দরকার, যদি এই কয়েকদিনের মধ্যে মেশিন মেরামত না করা বছর হয়ে যাবে ব্রেকডাউনে যাবে তখন আরো বেশি খরচ লাগবে, মন্ত্রণালয় বুঝবে। এটা আমাদের আসলে ইস্যুগুলো হয়েছে আমাদের এমআরআই ক্ষেত্রে একই ঘটনা না এমআরআই ক্ষেত্রে তা ঘটনা ঘটে নাই, এমআরআই ক্ষেত্রে আমরা কাগজ ইনভেস্টিগেশন করে উনি যেটা বলছে সেটা এমআরআই বন্ধ রাখতে পারবে না, উনি কাজ করে দিলে উনি বিল ক্লেম করবে, উনি যদি বলতে চায় যে আমি এই নিয়ম মানি, এই নিয়মের তো দরকার নেই, ওনার সেমিটি যে চুক্তি আছে সেই চুক্তির মধ্যে মেশিন 10 বছর চালাই দিবে, মেশিন চালাই দিয়ে সেটা বলতে পারে যে আমি এটা মানি, কিন্তু মেশিন বন্ধ রেখে এটা করতে পারবে না। ওনার তো পরিষ্কার করে আমি দেখছি তার সিএমসি ভ্যালু বলে দেওয়া আছে প্রতি বছর মাসে কত 83 লাখ টাকা বছর, উনি মেরামত করে বিল দিবে, এছাড়া আর কোনো উত্তর নেই, তার সাথে সিএমসির দরকারই নেই। এখন যখন উনি বিল দিবে তখন আপনি তার সাথে নেগোশিয়েট করতে পারেন, উনি যদি না মানে আপনি মন্ত্রণালয়ে রেফার করে দিবেন যে আপনার সিএমসি মানতেছে না, ক্রয়ের সময় চুক্তি হয়েছে আমার আমি বিল দেওয়া আপনি কি করবেন, শেষ উত্তর শেষ। কিন্তু উনি যদি আবার দেখাও লাগবে সিএমসি করবেন কি না করবেন, আপনার ওয়ারেন্টি পিরিয়ডে যদি মেশিন বন্ধ থাকে বা বছরে 18 দিন বন্ধ রাখতে পারবে, নাহলে প্রতি 1 দিনের জন্য ফাইন দিতে হবে, 2 দিন প্রতি 1 দিনের জন্য জরিমানা দিতে হবে, অথবা 1 দিন বন্ধ তাহলে 2 দিন চালাই দিতে হবে, যে কাজটা আমার এই ক্ষেত্রে আছে তাদের মানে স্কিপ করার কোনো রাস্তা নেই। এটার ভিতরে আছে বন্ধ থাকলে কি না আমার কথা হলো কি যে যেটা আপনারা বলতেছেন এমআরআই এর ক্ষেত্রে ওর সাথে তো ওই বিডারকে আমি কোনো কথা বলারও দরকার নেই, সিএলসি বিল কর্তন করা হবে। আমি শেষ করি এমআরআই ব্যাপারটা, এমআরআই এর নো কথা আর কোনো ইস্যুই আসবে না, উনি চুক্তি করছে আমি 10 বছর চালাই দেব, প্রতি বছর আমি 88 লাখ টাকা আমি একদিনও বন্ধ রাখতে পারবো না, সে হয়তো বলতে পারে আমি এই বিল মানি না, প্রতিদিন 88 মানে প্রতি বছর পিরিয়ড শেষ হওয়ার পর ওয়ারেন্টি পিরিয়ড শেষ হওয়ার পর উনি অটো দিন উনি তো চুক্তি করছে, তো উনি মেশিন বন্ধ রাখতেছে কেন, উনি তো কোটেশনও দিতে পারবেন না।
উনি তো 10 বছরে আরো 8 কোটি টাকা নিয়ে যাবে। 88 লাখ মানে কি 8 কোটি 80 লাখ টাকা নিয়ে যাবে। 1 বছর লাগবে, আর 1 বছর লাগবে না। উনি তো আপনার কোটেশন দিতে পারেন, কথা বলতে পারবেন। নো টক, নো মিটিং। আপনি খালি এই হ্যালো সামাদ দিন, এই হ্যালো বন্ধ কেন? আর আপনি গুনবেন কয়দিন বন্ধ থাকবে, আর আপনি খালি বলবেন জরিমানা। ক্লিয়ার? তাহলে তার মিটিং রাখলেন কেন, আবার নিউ গেলে কেন? ওর তো বলাই আছে। এখন আপনার অ্যাকশন হবে যে এই যে সিএমইটির এই চুক্তি ছিল, এই কোম্পানি এক্সওয়াই কোম্পানি এই চুক্তি ভায়োলেট করে নেয়, মানে নেয়। আপনি মন্ত্রণালয়কে জানাই দেবেন, মানে নাই আমার মেশিন হবে, উত্তর শেষ। এবং সে মানতে পারে, আপনি গ্লোবালি নোটিশ করবেন দিস কোম্পানি দিস সিচুয়েশন। আপনার হাতে হিউজ ক্ষমতা। তখন আপনি এই চিঠিটা লিখে বলতে পারেন সিএমইটি ডাইরেক্টরকে যে আপনি কিনছেন, সে কিন্তু মানে নাই। নিমিকে বলবেন মানে নাই। প্রত্যেকটা সংস্থাকে আপনাকে নোটিফাই করা উচিত ছিল। অবশ্যই ধরনের স্ট্যান্ড দিতেন হয়ে মন্ত্রণালয় চিঠি লেখা। এরপর আপনারা ডাকেন মিটিং, না দিচ্ছেন তো পরে। এখনো সে তাই মেরামত করতে বাধ্য। আপনি তারা বলে দেন তুমি যে চুক্তি করছো ডিলা দিয়েছে, মন্ত্রণালয় বিল দিতে বাধ্য, কারণ তোমার কি চুক্তি তো আছে, কারণ সিএমসিটা আছে নতুন মেশিনের ক্ষেত্রে। মাসুদ আমার মুহূর্ত আছে, আমি হাত কানি এখন না, ওদেরকে বলবে না, আচ্ছা আমি ট্রেনিং দিতেছি। এখন আমরা এলটিএম শেষ আর ডিপিএম করার পদ্ধতি দিতে বললাম, যে কোনো ভারী মেশিন। প্রথম কথাই হলো এই হাসপাতালে একটা কম্পিউটার লাগবে, আর যতটি যন্ত্র আছে ইনভেন্টরি করতে হবে। সিএমইটিও কার আপনারা কিনেন, যেটা যখন 3 মাস বাকি থাকবে লাল অ্যালার্ম দিয়ে অ্যালার্ম দিবে যে চুক্তি করতে হবে। সাথে সাথে অটোমেটিক্যালি সিডিও কোম্পানি চলে যাবে সিএমসি দাখিল করা। আচ্ছা আনোয়ার ভাই, একটা টিপিএম করে কিছু কিছু প্রতিষ্ঠান, সেটা হলো যে মাননীয় প্রধানমন্ত্রীর একটা নির্দেশন আছে, এটা হলো যে সমস্ত প্রোডাক্ট অন্য কোনো সরকারি প্রতিষ্ঠান। আমি ওইটাতে যাচ্ছি না, আমার কিন্তু মেরামত ক্রয়ের ক্ষেত্রে অন্য কথা বলবো। আমি লাইন তো হবে না স্যার। আমি বললাম যে আপনি মেরামতের কথা বলছেন, ভারী যন্ত্র মেরামতের জন্য বইলেই দেওয়া আছে। আর ছোটখাটো যন্ত্র এবার শুনে যেগুলো যন্ত্র আর আদার্সে মা বাবা নাই, যেমন অটোক্লেভ 10 বছর চলছে, এইগুলো মেশিন ইনভেন্টরি করে তার পার্টস যতটি আছে সবটি মিলে টেন্ডার দিয়ে দিবেন। আমরা তো জানি না কোন পার্টস লাগবে। অটোক্লেভের মধ্যে যতটি পার্টস আছে পার্টস মেনশন করে আপনি টেন্ডার করে দিয়ে দিবেন ফ্রেমওয়ার্ক। তাও 1 বছরের জন্য না, 3 বছরের জন্য। বাস আপনি দর নির্ধারণ করছেন। সে চেক করবে অটোক্লেভে হিটিং এলিমেন্ট আছে, বলে কত 10,000 টাকা, 10,000 টাকা অর্ডার দিবেন। আবার বললো ইসিজি মেশিনের কেবল গেছে, কেবলের রেট নেওয়া আছে, কেবল লাগাই দাও। ব্যাটারি গেছে, ব্যাটারি লাগাই দাও। আমার ড্রাম হয়ে গেছে, লাগাই দাও। আপনি প্রত্যেকটা মেশিনের পার্টস অনুযায়ী দর নিয়ে রাখবেন। কি মাত্র ঠিক না? প্রত্যেকটা পার্টসের দর নিয়ে রাখবেন। বলবেন যে এই টেন্ডার ভ্যালিডেট 3 বছর। যখন যেটা লাগবে সেটা যখন যেটা লাগবে আপনি ঠুটুস করে কম্পিউটারে চাপ দিবেন, এটা লাগবে, ঠিকাদার ঠিক করে আছে। পরে যখন ওয়ার্ক অর্ডার দিবেন, এর লিস্ট করে আছে, শেষ। মেইন কথা হলো মেইনটেনেন্সে, মানে মেরামতের ক্ষেত্রে ঠিকাদারের লিস্টেড করে রাখতে হবে। এটা হচ্ছে সবচেয়ে হ্যাঁ, কিন্তু তার আগে কিছু ত্রুটি আছে না স্যার? কি যেমন ডিপার্টমেন্ট থেকে আমাকে জানাইলো যে এই ইয়েটা নষ্ট, এক্সপ্রেশনটা নষ্ট বা অটোক্লেভ নষ্ট হয়েছে। তারপরে সর্বপ্রথম কাজ ওই চিঠি পাওয়ার পরে ডিপার্টমেন্ট জানাবে যে জিনিসটা নষ্ট, সে একটা ফর্ম ফিল আপ করবে, জানাবো কারে? ডাইরেক্টর সাথে ডাক্তার স্যার তো জানার দরকার নেই। এখানে ইঞ্জিনিয়ারিং হেড যে আছে সে জানলেই শেষ। ডাক্তার স্যারের চিঠি দেখবো করবে না সামনে বরাবর আলোচনা না, ইঞ্জিনিয়ার না হলে তো একটা ফলস ইঞ্জিনিয়ার বানানো লাগবে। ডাইরেক্টর স্যারের অন বিহেভ এই সেকশনটা কে দেখবে, তারা এটা হেড করা লাগবে। একজন অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর হতে পারে, ডিটি হতে পারে, একজন মেডিকেল অফিসার হতে পারে, সে তো এই জিনিসটার সিদ্ধান্ত দিবে। ডাক্তার স্যারের সাথে কি বারবার চিঠি যাবে? হে 10টা চিঠি নিয়ে সে কথা বলবে। আমাদের ডিপার্টমেন্ট থেকে বরাবর লোককে না, পরিচালকদের দৃষ্টি আকর্ষণ দিবে।
কারণ ডাইরেক্টর স্যার এরকম ফলাই দিল আবার তার কাছে বার প্লেট হলো না, এর একটা সেল তৈরি করবে। না না আমি বলতেছি না না মেরামত সেল প্রশাসনিক একজন, এখানে এডিডিটির মধ্যে একজন, আর আপনার টেকনিশিয়ান ইঞ্জিনিয়ার আছে 3 জন, আর শেষ। আপনি সপ্তাহে সপ্তাহে মিটিং করে ফাইল তুলে দিবেন, আর কিছু চিঠি ডাইরেক্টর স্যার আসবে, কিন্তু আর্কাইভে আসবে এই 3 কমিটির কাছে। দেখে রাখেন যে তারা অ্যাড্রেস করবে ডাইরেক্টরকে দৃষ্টি আকর্ষণ মেরামত সেল, প্রধানত মেরামত সেল, সেটা একটা কমিটি। এবার মনে করেন আমরা টেন্ডার করা আছে, টেন্ডার করা ফাইল বলতেছিলাম যে আসলো, আসার পরে আপনাদেরকে জানানো লাগবে। আমি আপনাকে বলতেছি আমাদেরকে জানাবেন কি জানাবেন না, আমাদেরকে মেরামত করতে বলছেন, আপনি টেন্ডার করে রাখেন, যেটা আমাদের সম্ভাবনা পারবো আপনি বলবেন যে আমার এই মেশিন নষ্ট, 15 দিনের মধ্যে আমরা চালাই দিতে পারবো, দেন, না হলে নাই। আমরা তো ইমিডিয়েট দরকার, 15 দিনের মধ্যে নিমুত্তর দেয় দিল, আগে আপনি লেগে দেবেন, নাহলে অন্যথায় এনওসি বলে বিবেচিত হবে, সমস্যা নেই। কেন আমার নিমের ইঞ্জিনিয়ারিং আমরা জানি সময় নিতে হবে, আপনি বলবেন এটা আমার ঠিকাদার কর্তৃক টেন্ডার দেওয়া আছে, আমার রেট করা আছে, কিন্তু আপনাদের জানানোর দরকার, আপনারা জানালাম আমার বাজেটও আছে, আপনি যদি 15 দিনের মধ্যে না পারেন আর ধরে নেব এনওসি দেওয়া হয়েছে আমরা মেরামত করে দেব, আর নিমের যদি 15 দিনের মধ্যে আসলে আসলো না আসলে নাই। না ঠিকাদার এই প্রতিষ্ঠান মানে আবার ঠিক করা সত্ত্বেও তারপরেও কি আপনাদেরকে চিঠি লিখতে হবে? না যেটা আগে বলতেন যে লিখেন কোনো- আরে আমি বলতেছি যে আপনি ঠিকাদার নিয়োগ করছেন, আপনি ঢাকা মেডিকেল আমাদের প্রি লিস্টেড আছে 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 আছে, তারপরেও কি আমি সেই জিনিসের জন্য আপনাদেরকে চিঠি লিখবো যে মেরামত করে দেন? না লিখবেন না, আপনি যদি ঠিকাদার করছেন তো আপনি করবেন ঢাকা মেডিকেল আলাদা বাজেট আছে, এগিয়ে আছে, ঢাকা মেডিকেলে নিয়োগ দরকার নেই, না এনওসি দরকার নেই। আপনি যদি বলেন যে ঢাকা মেডিকেল এটা আছে, আপনি এখানে ইঞ্জিনিয়ার বসাই দেন একটা, সারাদিন কাজ করবে, শেষ, আমার কমিটি থাকবে, আর যদি না থাকে তো এনওসি হয়ে গেল। আপনি কি করছেন ওইটা বিষয় না, আপনি আপনি যদি টেন্ডার করেন, সেই টেন্ডার করে তো আপনি মেরামত করেন, মেরামত করে সেটা যদি আপনি এনসিওর হন, তাহলে নিউ পার্মানেন্ট এনওসি টাকা আমরা দিতে দিই। মাসুদ তুমি কি জানতে চাও মত? কি পরে যদি আপনারা আর আমি আপনাকে বলবো, আমি যে পর্যন্ত বলছি আপনারা মেরামতের টেন্ডার বানান, যদি আপনাদের ক্যাপাবিলিটি থাকে, আপনাদের যদি মেরামত সুপারভিশন মনিটরিং করার থাকে, আপনাদের যদি ইঞ্জিনিয়ারিং টিম থাকে, তাহলে নিম্ন লোক দরকার নেই। যদি না থাকে তাহলে আপনি হাউ ডিয়ার আপনি টেন্ডার করবেন কেন? তাহলে আপনি টেন্ডার করবেন কেন? আমি তো উত্তর দেব, এই মেশিনটির এখানে 500 থেকে 600 মেশিন আছে, এইডির 500 হল লেখে মেরামত করে ম্যানেজার কে আছে ওয়ার্কারকে তুলবে, এটা তো ওই মেরামত সেলে করাই সম্ভব না। তো মেরামত সেল করা সম্ভব না, তাহলে আপনি জানতেই আছেন যে মেশিনের ট্রিটমেন্টের জন্য ইঞ্জিনিয়ার নাই, আপনি চান কেন টেন্ডার করতে? আপনি যদি মেরামত করে, আপনি যদি মনে করেন একটা সিটি স্ক্যান এমআরআই মেরামত করে, অটোক্লেভ মেরামত করে, অডিট ফেস করে আপনি ছেড়ে দিতে পারেন, আপনি যদি উত্তর দিতে পারেন, সমস্যা তো না। কিন্তু আপনাকে যখন প্রশ্ন করবো অটোক্লেভ এটাকে আমি জানি না, ওইটা কি জানি না, এটা কি নষ্ট হয়েছিল বুঝি না, এরকম কথা হলে আপনি ধরা খাবেন। তাহলে যেখানে ইমান নাই সেখানে আপনি যাইছে পুরাই ফেলেন, আমার কি? হ্যাঁ। না এনওসি তো দরকার নাই, আপনি এনওসি নিলেও তো মেরামত করতে পারবেন না। এনওসি নিয়ে মেরামত করার পর কে সার্টিফিকেট দিয়েছে যে মেরামত হয়েছে? আচ্ছা এখন মেরামতের সময় ডাকবেন না, লাশ দাফনের সময় ডাকবেন, ঠিক আছে। আপনারা মনে করেন বুঝছেন, আপনি মেরামতের একটা ফ্রেমওয়ার্ক করে রাখেন, সেটা নিম্ন যে টেন্ডার হচ্ছে তার চেয়ে নিম্ন মানের যদি হয়, মানে কম দামে হয়, তাহলে পারবেন। মনে করেন অটোক্লেভের হিটিং এলিমেন্ট আছে 7000 টাকা, নিউ কিনে আমি 7500 টাকা কিনতে পারেন, অবশ্যই আমি দিয়ে দিব। হ্যাঁ, আমাদের কথা হচ্ছে আমরা তো এবং কোয়ালিটি হইতে হবে, তাহলে আপনি পারবেন। আমাদের
দিতে কষ্ট হবে তখন প্রথমেই আপনাদেরকে জানাবো। আমি কোনো কথা বলতেছি না। আপনারা নিমুর বদনাম করেন, দুর্নাম করেন, সুনাম করেন, এটা নিমুর কিছু যায় আসে না। এটা হলো স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে আমরা প্রস্তাব দিয়েছি। আমরা সুন্দর করে বলছি আমাদের কতজন ইঞ্জিনিয়ার লাগবে, ঢাকা মেডিকেল কলেজের জন্য বলছি লোক লাগবে। এখন আপনি এত মেশিন চালাবেন কেন? ওয়াই ডাইরেক্টর অ্যান্ড অল দ্য স্টাফস টেক দ্য লাইবিলিটিস, যে এত টাকার জাহাজ কিনছে আপনাদের কেন ইন্টারেস্টেড কেনার জন্য, কেন মেরামত? এটা তো আপনার কাজ না। আপনারা কেন বলেন না যে মেশিন দিতে পারেন, আমরা চালাতে পারবো না, আমরা মেরামত করতে পারবো না? রুগীর চাহিদা আছে, রুগীর চাহিদা আমাদের মিটাতে পারতেছেন না। একটা রুগী অসুস্থ হলে আমার কাছে আসবে না আপনার কাছে যাবে? স্যার, সরকার আপনার এই কথাটা ঠিক। সরকার কিন্তু জানেন আপনার ওই যে মেরামতের নিরুৎসাহিত করছে। এই জন্যই এখন বলতেছে ওয়ারেন্টি পিরিয়ড এবং সিএনসি শেষ। আপনি একটা মেশিন কিনলেন 5 বছর ওয়ারেন্টি পিরিয়ড আছে, আর 5 বছর আপনার সিএমসি আছে, 10 বছর পর এটা খুলে যাবে, শেষ। তারপরে আপনি মেরামত এটার আর মেরামতের কোনো দরকার নেই। এই জন্য মেরামত খাতে এখন টাকাও কমে যাবে, প্লাস মেরামতকে নিরুৎসাহিত করা হবে। আমাদের মেইন যেটা দরকার এখন আমেরিকার মতো ওয়ান লাইন এখন থেকে আমি একটা কথা বলি, না জানি কথা বলতে না দয়া করে। মেরামত গাবলাবাজি না, যদি মেরামত গাবলাবাজি হয় তাহলে আমাদের ঢাকা শহরে গাড়ি একটা ঠিক করা যাবে না। বাট আমরা যখন গাড়িটা মেরামত করি, চার জায়গায় চেক করি, টেকনিশিয়ানকে চা খাওয়াই, টেকনিশিয়ানকে নাস্তা খাওয়াই, গ্যারেজে বলি যে ভাই গাড়িটা কালকে দেওয়া যাবে কিনা, ভাই আমরা যা লাগে আমি দিব, তাহলে খুশি করি। কিন্তু আমাদের মেরামত যারা করতে আসে তাদের কাছে এটা আসে, এজন্য মেরামত হয় না। শেষ কথা। আমি যখন মেরামত পারচেজ করি আমি দেখছি আমারও অ্যাটিটিউড তাই। ঠিকাদার যখন আসছে বহুটি গাড়ি বেরোতে, যখন আমার গাড়ি মেরামত করতে যাই তখন তেল মারতেছি। আমি যখন প্রকির করি আমার ওয়াইফের শাড়ি, বাজারে যাই কিন্তু বাস করছি, ভাই বুঝতে জন্য কম দেন না দাদু ভাই, ও চা খাওয়ায় আমিও বসি, যে টেন্ডার দিলাম আমি সাহেব হয়ে আসলাম কিছু দিয়ে যাও, এই জন্য কোয়ালিটি খারাপ। এটা আমি বুঝি, বাস্তবটা মেনে নিতে হবে। কারণ যখন কোনো ক্রেতা আর বিক্রেতার মধ্যে ভালো সম্পর্ক না হবে, আমি বিল্ডিং বানাবো আমার বিল্ডিং, আমি কিনবো আমার, তখন আমি যদি বলি যে বিল্ডিংটাও বানাবো আমার কিছু টাকা দেবো, হবে না। কেন? সোজা মুদ্রা কথা। মেরামত অবশ্যই 100% হবে, প্রিসিশন হবে। আপনি যদি বলেন যে মেরামত চলবে না, তাহলে রোগীর চিকিৎসা চলবে না। কেননা আমি ভিজিট দিতেছি ডাক্তারকে, উনি প্রাণ বন্ধ হচ্ছে, আমি হসপিটালে ভর্তি হচ্ছি, আমার কাছে যা যা চাচ্ছে আমার সার্ভিসের দরকার, আমি কিন্তু রিকোয়েস্ট করতেছি, স্যার বলতেছি, যখন আমি অসুস্থ হয়ে যাই স্যার গো বাঁচান। একইভাবে যখন মেশিন অসুস্থ হয়ে যায়, মেশিনের ডাক্তাররা বলে বাইরে থাকো। মেশিন তো একটা পেশা। অডিট ডিপার্টমেন্ট আমি আপনাকে বলি, আমি 3 বছর আমার জীবনে অডিট ফেস করছি। মাসুদ স্যার এখানে উপস্থিত আছে, অডিট কিছুই বলে না। আমার জীবনে অডিট করছি, অডিট আমাকে চা নাস্তা খাওয়াই গেছে, আমার টাকা দেয় না। আমি 7 বছর অডিট করছি। কারণ অডিটের আর্টসের ছাত্র আইসে একটা কেয়ার নিয়ে এসে আমার প্রশ্ন করবো কেমন, ও যে প্রশ্নগুলো করে আমি দুদকে জারি দিয়ে দিছি যে তুই দুদক বেড়া, তুই আসবি এখানে, তোর ইঞ্জিনিয়ার নিয়ে আয়, তুই ওইগুলো আলতু ফালতু লোক পাঠাইস না। অডিটকে বলে দিই, এই তুমি পড়ালে আগে তুমি মধ্যেই বলতো মেশিনের পার্টসি না বলে লাসিন না, তুমি এটা অডিট করতে আসো না। আর ওরে অডিটারকে ধরে নিয়ে এনআইসিবিটি নিয়ে যায়, 3টা রোগী যখন চিত্তরে করে ওরা বেহস করে ছাড়ে দেবে। এখন প্রশ্ন হলো আমরা খাইছি কিনা, আমরা যদি খাই তাহলে অডিট চিনা ফেলা যে ফেস দেবে। অডিট ভালো করে অডিট কাগজ দেখে না, অডিট মুহের চেহারা দেখে। আমি সুতা পাখি মতো বলে দিই, মাসুদ গতবার আমি যা কিনছি 5 যখন সব লেকচার দিচ্ছি, বলছে স্যার আপনার অডিটের দরকার নেই, আমি যে বুঝিও না জায়গায়। দেখেন কাগজপত্র ভালো মতো বেশি গামলাবাজি করে কম দেখেন তাড়াতাড়ি পাবো ভাই বাসা বানাবো, টাকা দিয়ে আসছি অডিট করতে, টাকা দিয়ে আসছি, এই টাকা আমি বুঝা পারবো বুঝলাম।
এই হলো সিস্টেম হয়ে গেছে ওইটা সিস্টেম যদি হ্যাঁ, হয় ঢাকা মেডিকেলে না সেটার গেলে- জন্য তো আমিও কিছু দিছি বলে কয় টাকা খরচ করে এসে সেইটা কম আর সেইটা দিয়ে চলে যায় তো ওরা তো অডিট করতে আসলে পরে ওই জায়গা থেকে 1 লাখ টাকা করে দিয়ে আসা লাগে তো ওরা 1.5 লাখ টাকা দেওয়া লাগবে না এই তো কথা দেখো, আর আমি খাইলাম ওরে দেওয়া লাগবে না করে না কে দিলে- বলছে? আমরা তো- না, আমি বলছি আমি এই কথা বলছি গত অডিটে কি বললেন আপনি? আমি খাই না গত অডিটে কি ইয়ে করছেন? একটাও দিবেন না। ওদের এটা করতে অপারেশন আমি একটাও দিবেন না। বডি আমরা ধরবে এবার ওডি টেস্টটা আমার ডাকবে আমি ওডিটা করে বলছি ওডিটের একটা ভাষা আছে ল্যাঙ্গুয়েজ আছে আমার কথা হলো কি যে আমার একটা পোস্টিং দিছে আমি তো এগ্রিমেন্টও বুঝি না পার্টসও বুঝি না কিছুই বুঝি না আমার দেশের সবচেয়ে বড় জিনিস রিলেটেড লোককে রিলেটেড না জায়গায় আর এক লোক দেয় এও সাহেব প্রোগ্রামেন্ট করবো কেন এখন অ্যাকাউন্টস অফিসার আমি বিল দিব এই পর্যন্ত ইনু ওই মেডিকেল যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ পেট্রোল মেরামতের প্রোগ্রামেন্ট করবে কেন লোক নাই লোকটাই তো সে এই ইমাম সারা যেখানে নামাজ পড়ে সেখানে বিশৃঙ্খলা করে যা যার মতো ইমাম হয়ে গেছে আর এই জায়গায় তো আগুন লাগে আগুন লাগলে ভালো লাগে। আমরা অডিট করতেছি না আমি ইপিআই তে 7 বছর ছিলাম কত 8,000 কোটি টাকার অর্ডার দিছি ওই অডিট এসে কিছুই বলে নাই খালি এসে বলছে যে স্যার 3 দিন আসছি 3 লাখ টাকা দিয়েছি কত লাগবে 3.5 লাখ দাও লাভ দিয়ে দাও অডিট তো আমাদের সালাম দেয় কারণ আপনারা বুঝেন না বুঝার জন্য অডিট করে তেরা রাখা করে অ্যাকাউন্টসে আর ওই যে প্রুফমেন্ট সেকশন না করে ধরে না ওই ওরাই খালি কয় স্যার ওকে মুখ দেখে না তো এখন যদি আমরা খাওয়া বাদ দিয়ে অডিটটা আপনি করতে আমি যদি পড়া ভাই প্রতীক ভাই একটা ভাই তুই কষ্ট মেরা শুনেন যে আমরা শুধু বাংলা কথা কিন্তু আপনাদের বলতে পারি না আমার কথা লিখি ইঞ্জিনিয়ার সাহেব অডিট আসার আগে দেখে কি কি আমি আপনাকে বলি অডিট আমার লোক আছে প্রথমে খোঁজ নেয় এই অ্যাকাউন্টিংয়ের বাড়ি ভাড়া এর কি কি জায়গা আছে ডাইরেক্টরের কোন কোন জায়গা আছে এটা দিয়ে হ্যাঁ অডিট করে আর কিছুই করে না না আমার আপনার শ্বশুর যদি যে হয়ে দুটো শ্বশুরটাও বুঝে যে শ্বশুরের দিয়ে দিছে বাড়ি সে যৌতুক খাইছে ওইটাও হয়ে বুঝে হুতো স্যার অডিট এই যে অডিটে যে এটা বুঝে যৌতুক তখন আরো বেশি স্যার যে স্যার আপনি শ্বশুর দিচ্ছে আপনি শুনেন আমি ডক্টরেট করছি আমি মন্ত্রণালয় সার্টিফিকেট দিছি এখন সব কিছু হয়ে গেছে সার্টিফিকেট দিবে এখন আমাকে আমার কাছে কিছু মিষ্টি খাওয়ানো আমি মিষ্টি খাওয়াইতেছি না লিখিতে লেখার দরকার নেই সমস্যা কি আমি এখন চিফ টেকনিক্যাল এডিশনাল সেক্রেটারি হওয়ার কথা আমি টাকা দিইনি কত দিইনি তাতে আমার কি হয়েছে আমি চাইতাছি আমার জন্য আমি চাবো না দেওয়া লাগবে না আমি খাবো না আমার বাথরুম করি সোজা মুক্ত কথা এটা করা লাগবে তো অডিটের জন্য তো আমরা 0.5% না অডিটের জন্য 0.5% তো রাখাই হয় এটা একটা উদাহরণ যে পেপার আসলো না আমার দিকে 20 মিনিট রাখা হয়েছে ওই পুরো কোয়ারেন্টাইন হলো খাওয়ার পর জেল কাটা মানে এই যে পলিটিশিয়ান যে কারণ এটা বলে ভালো নাম যে ওই সাথে অডিটিং আছে আইসা আমরা কিন্তু এক কাপ চা খাওয়া ছাড়া কিছু নেই আপনি এটা কষ্ট কিচ্ছু পাই কিছু পাই আজকে তো পত্রিকায় দেয় বাংলাদেশে ইঞ্জিনিয়ার আনোয়ার মারা গেছে সবাই তো আলহামদুলিল্লাহ আমি আসলে মনে করি যে পত্রিকায় কি বললো আপনার নামে বলে 10টা দিয়ে তাতে আপনি বিরক্ত হওয়ার কি একটা পার্লামেন্ট আমার যদি এই কথা না বলে পার্লামেন্ট বলতে পারে আপনি পার্লামেন্টকে সবাই সবকিছু বলতে পারে তার নাগরিক যদি বলছে যখন আসে দেখবো যে আমার বউ নাই পার্লামেন্টে উঠছে পত্রিকায় উঠছে দুধ কেজি 20% খায় আমার নামে আবার আমাকে এক্সামিনেশন করলে আমি 2 কোটি টাকা গাড়ি কিনছি ওটা 2.5 লাখ তো একটু জিনিস হলো সে দেখবে আসুক সে কষ্ট করে এসে বলে যে এই টাকা আপনি উল্টা টাকা আসা দেন যে ভাই দেখলেন কিছুতে পারলেন আমার সময় নষ্ট প্র্যাকটিস নষ্ট কিছু টাকা দিয়ে যান এবার না আপনার বিরুদ্ধে কে বাধা দেবে তো দেখবো বুঝলে? সেটাই যে আমাদের হিকমত নাই হিম্মা নাই আমার প্রথম কথা হলো আমি এটাতে কথা বলছি না আমার অফিসের কথা বলি আমি ভিন্ন অফিস ঘুরে দেখছি আমরা যারা সরকারি চাকরি করি সবাই ভালো আমরা বেতনের কথা না শুনতে করে দেখি যে বাকি কত পাওয়া যায় ওইটা নিয়ে ইন্টারেস্টেড বেশি আমার এই 30 বছর জীবনে প্রক্রিমেন্টের সাথে জড়িত আমরা সবাই সৎ মানুষ আমরা কিন্তু এমনি বলে দিলাম যে এক একজন জন্য 4-5 লাখ টাকা পাইতে পারে এইটা বাদ দিয়ে কথা হলো কি উঠতি ইনকাম কত মানে আমি যে 1 লাখ টাকা বেতন পাই এটা বাদ দিয়ে কেউ আসলে পরে প্রথম কথা হলো কি আর 200 দেওয়া যায় ওইটার প্রতি ইন্টারেস্টেড ফলে গাছ দৌড়ে যায়
আর 2 নম্বর কথা হলো ওই অডিটও বুঝে না, দুদকও বুঝে না, আমারও প্রকিউরমেন্ট বুঝে না, কেউ কিছু জানে না। তা আমাদের দেশটা চলতেছে, আমি সোজা কথা বলি, মুদ্রা কথা হলো, ওই 3 ফকিরের কাহিনী, একজনের পা নেই জন্ম থেকে, আরেকজনের চোখ নেই, আর নেই, মানে অনেক করতে আসে, বুঝছেন? কিচ্ছু জানে না না। না, অবশ্যই আমরা বেশি জানি। আমি ইন্টারনেট কাউন্টারে টেলিফোন করি প্রোগ্রামের জন্য, সেখানে যদি বড় গাড়িটা তার কোনো করতে পারে না, জানি না। আমি সুন্দর একটা এটা বাইরে কেউ আউট করে যে অডিট করতে আসে, সে তার আন্ডারে একটা ডাইরেক্টর আছে, লাইভ ডাইরেক্টর, তার সাথে এসে বলবেন আমরা তো এই পরিমাণ রাখছি যে আপনার কাছে দিয়ে দিচ্ছি, ভেজাল করবেন না, আপনাদের বাদ করে দেন, দেখা যাচ্ছে 1 লাখ টাকা ওইটাও পাবো না, ওই শালা কিছু রাখ ঠিক তো লাইভ ইসপে আপনি যে মেরা বড় ফাউল, উনি তো একটা জায়গায় 3 লাখ টাকা দিয়ে আসছে, এক্সাম্পল 3 জনে, আপনি বললেন যে 3 লাখ টাকা আমি দিয়ে দেবো, প্রতি আয় এখন বুঝতে পেরেছেন, কোনো কিছু নেই তো দাঁড়ানো করতে দেবো পুরো আছে, পরে 1 লাখ টাকা দিয়ে তো একজন ঠিকাদার আমার কাছে এসে বলতে, স্যার আমি কান্নাকাটি করতেছি কোন একটা অফিসে, পয়সা আমার কাছে 20 লাখ টাকা, স্যার আমি 20 লাখ টাকা তো তোর বদলি করে দেওয়া যায়, সমস্যা কি, পরে কইলো যে 10 লাখ, 3 লাখ টাকা বদলি করে দিয়ে শেষ, বুঝতে দরকারটা কি? মন্ত্রণালয় এমন একটা জিনিস, আমি যদি ঝামেলা করি বা কোনো কিছু করি ঘুষ চাই, তো ওরা চাই যদি বলে যে স্যার এত টাকা ঘুষ চাই, মন্ত্রণালয় ডাকতে বলে কি ঘুষ চাই বলে হয় প্রমাণ দেয়, আবার ওই মন্ত্রণালয় একজনকে যদি বলে যে 3 লাখ টাকা চাইছি, ঘুষটা দেবে না, 3 লাখ টাকা কারেন্ট আমার বদলি করে দেবে, সমস্যা তো নেই, দরকার কি? আচ্ছা, এগুলো অনেক কেস করছি, হৃদরোগ থেকে আরম্ভ করে সেরে বাংলা নগরের যত প্রিমাইস, ঢাকা মেডিকেলে অনেক কাজ করছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। মুদ্রা কথা হলো কি যে আমি যে কথা বলবো, আমার এই কথাটা যে ইমানে তাদের মধ্যে পেনিট্রেট করবে, যতক্ষণ পর্যন্ত আমার ইমান না থাকবে, আমি বুঝি না, আমি বোঝাবো কি? আমি ডাক্তারি বুঝি না, আমি রোগীর চিকিৎসা দিব কি? আমার কথা হলো যে আমি যদি প্রক্রিমেন্ট করি, দুদক যদি আসে, মাসুদ সাহেব দুদকের আমি কি বলছি বলো, মাইক দেখো। প্রথমে একটু অ্যাগ্রেসিভ যে এই হচ্ছে এরকম স্যারের প্রতি, ওই সাতক্ষীরা একটা এক্সরে মেশিন 1997 সালে কেনা, তো সেইটা নিয়ে অভিযোগ করছে, সম্ভবত ওইটার তদন্তের বাজার দরের জন্য আসছে আমাদের ওখানে, আমাদের দিতে একটু দেরি হয়েছে, তাই স্যারের উপর বেশি অ্যাগ্রেসিভ। আস্তে আস্তে বলতেছে যে আপনারা যে রিপোর্ট করেন, আপনাদের কি এই রিলেটেড জনবল আছে? কয় নাই। তাহলে আপনি কি রিপোর্ট করেন? আন্তর্জাতিক মহলে কিন্তু এটা নিয়ে কথা উঠতেছে। আমি নাম রাজনীতি হ্যাঁ, তখন ওনারাই ইতস্তত হয়ে গেছে, ওনারাই কনফিউজ হয়ে গেছে যে ওদের রিপোর্টটা আসলে জাস্টিফাইড হচ্ছে না। তখন স্যারের কাছ থেকে নানান সাজেশন চাচ্ছিলেন, মানে মোড় এরকম ভাবে ঘুরে গেছে। তো বিষয়টা হচ্ছে ওদের যে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার নাই বা অন্য কোথাও যে এই মেডিকেল সেক্টরের এই রিলেটেড ডিপ নলেজ রাখে এরকম কোনো জনবল নাই, এটা তো সবাই জানি আমরা। এই জন্য টু দা পয়েন্ট কথা কেউই বলতে পারে না, টু দা পয়েন্ট রিপোর্ট কেউই করতে পারে না। একটা ইনিয়ে বিনিয়ে রিপোর্ট করার উপরে দেখা যাচ্ছে অনেক ভালো মানুষ শাস্তি পেয়ে যাচ্ছে, আর যারা প্রকৃতপক্ষে দোষী তারা শাস্তি পাচ্ছে না, এরকম হচ্ছে বিষয়টা হচ্ছে। তো এখন জিনিস হলো অডিটও যে গতবার মাসে আমরা টের পাইছেন, সংবাদপত্র উঠছে কোনো লাভ হয়েছে, মন্ত্রণালয় সিডি দেখছে লাভ হয়েছে, সংসদ ভবন কি পিএম এর কাছে গেলে তো পিএম আমাকে ডাকবে, আমি তো ভালো, কারণ আপনি কাজ করতেছেন দুনিয়ার কেউ চিনব না, আমি তো ভাগ্যবান, আমার নামে যদি সংসদে বলতে আনোয়ার এরকম ঘুষখোর, তাহলে সবাই চিনব আমাকে। এটা তো একটা ভালো জিনিস যে আমার বাংলাদেশ ছিল, কালকে টেলিভিশন দিয়ে দেখে দুর্নীতি বা মুখ বাস্তব তাতে কি ডাক্তাররা একটা বাড়ি করলে সবাই ভালো ভালো প্র্যাকটিস করে, বড় ডাক্তার ইঞ্জিনিয়ার একটা বাড়ি করে আপনি ঘুষখো একদম ঠিক আছে। আচ্ছা, আমি আপনাকে বলি ফর্মেটের ডাক্তার ইঞ্জিনিয়ার, এটা যদি আমি একেবারে ফেরেশতা হয়ে যায় ওরা বলবে এটা কথা ঠিক, আর আমি কিছুই বলতেছি না, এটা বলবে ডাক্তার ইঞ্জিনিয়ার মানে 2 নম্বর, আর অন্যান্য ক্যাডারের ফেরেশতা তারা দেশ চালায়, তারা কোনটি। আবার কিছু জেনারেশন আছে যেমন আমি আর্ম ফোর্স, আমরা মানুষ না, পুলিশ মনে করে আমরা ইলিশ, এটা মাথায় রেখে কাম করা যাবে। আমার কথা হলো ম্যারাডোনা খেলে অনেকেই অপোজ করে, সে ফাউল করে না, লাল কার্ড করে জায়গার মতো পৌঁছায় দেয়। আপনাকে ইন্টেলিজেন্সি দিয়ে কাজ করতে হবে।
আমার কথা হলো জীবনে যে একবার পড়লাম বিএ পাস করে এসে আর ইঞ্জিনিয়ারিং করে আমার এমন একটা ঝামেলা হয়ে গেছে, আমি প্রতিদিন অফিসে আইতাছি, ওই জেলায় একজনের কাছে শুনতেছি একটা বই আমরা পড়ি না। আমি পিপিআর করে দেখছি, যে পিপিআর করায় হেও বই পড়ে নাই, যে বুঝে হেও পড়ে নাই, যে বানাইছে হেও মনে নাই। ধন্যবাদ স্যার আপনাকে এই কথা বলার জন্য। এই পিপিআরটা যদি বাংলা বইটা যদি আমি ঢাকা মেডিকেলে আমি বলি 5 দিনে প্রত্যেকের 5,000 টাকা দেওয়া হবে, তোমরা পড়ো, এটা পরীক্ষা নেওয়া হবে, পরের দিন এই ইউনিভার্সিটি ঢোকাই হবে। এই যে নুনতা জানা পুরান হলে আসল জিনিস, হাতে ছিল জাল। তো পিপিআর একটা যদি পরীক্ষা নেন, পরীক্ষা যদি 5 টাকা করে তোমার প্রোগ্রামে রাখবেন। আর তোমাকে এই ট্রেনিং দেওয়ার জন্য কক্সবাজার নিয়ে যাবো, 10 দিন ট্রেনিং নেব, ফেল করলে তোমার চাকরি নেই। টাকাও দিবেন না, বলবেন যে এই বইটা দিলাম তুমি চাকরি করো, 5 দিন ছুটি দিলাম, পরে মুখস্থ করবা, নাহলে তোমার প্রমোশন নাই কিছু নেই, তাহলে করবো। যদি টাকা দেন এই হ্যালো করবো। তা আমি পিএইচডি করছি, আমি স্কলারশিপও নিয়ে গেছি, আমি আজকে আপনাকে বলি আমার বাপের জন্য বিক্রি করে 50 লাখ টাকা এই জন্য আমার করা হয়েছে। আর যারা সাদগা জাকাত বিদেশে যায় করে পিএইচডি কাম হয় না, ঘুরে ট্রেনিং দিয়ে যেটা বইতে আলাদা হবো না। যখনই বলবে বেতন থেকে করতাম, সরকার বলবো যে এই জিনিসটা আছে, পরীক্ষা দিলে প্রমোশন হবে। এটা আমাদের ডাক্তারদের আছে, এফসিপিএস পাস করার আগে খেলা আছে, এই জন্য কাম করে। এই যে আমরা মেট্রিক পাস করি, ইন্টারমিডিয়েট পাস করি, এও হইলাম, পিএ হইলাম, ইঞ্জিনিয়ার হইলাম, একটা পড়া বললে পিপিআর করছে, হ্যাঁ স্যার কি বলবো মন থাকে এই স্যার কি। এখন আমি পিপিআর বই হারে দেখছি ঠিকাদার, পিপিআর আমার চোখের সামনে তো ঠিকাদার আর ঠেকাদার চতুর্দিকে এসে স্যার চলবে, হ্যাঁ পড়ে আসো, এই পড়ে আসো, জিগির তো আমার এটা যদি ধরা খায়। আমি যদি পিপিআর বইটা বুঝি, আইন অ্যাক্ট বুঝি, আমি যে কাজটা করব মেডিকেল ইকুইপমেন্ট মেরামত, আমি ইঞ্জিনিয়ার হিসেবে অন্তত 500 যন্ত্র আমার মুখস্থ থাকতে হবে। আর আমি মেরামত করবো কেন? আমি যদি সিটি স্ক্যান না চালাইতে পারি, না একটু কথা বলি, সিটি স্ক্যান যদি না চালাইতে পারি, এমআরআই যদি চালাইতে না পারি, আপনি দেখেন একটা গাড়ি নিয়ে গেলে ওই গাড়ির মিস্ত্রি কিন্তু গাড়িটা চালাইতে পারে, চালাইতেছে বা ঠিক করতেছে, জীবনেও আমি মেশিন তৈরি নেই, আমি মেরামত করতে আছি কেমনি চালাবে না। এগুলো ঠিকাদার ঠিক করেন ইনশাল্লাহ আপনারা। আর আমি অবশ্যই ঢাকা মেডিকেল কলেজ আমার একটা সেকেন্ড হোম, শুক্রবারে ডাকবেন, আমার কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না, খাওয়া লাগবে, আমি জনস্বার্থে কাজ করে যাবো, অনলাইনে থাকেন আমি করি। আইনের একটা কথা বলি, মনে করেন আপনার আইসা কিছুই পেল না, সব ক্লিয়ার। ধর্ম কি আপনি এমনি পড়ার জায়গায় ঘুরে আসছেন কে? মানে কি বাংলা ঘুরাই আচ্ছা, দিয়ে তুই একটা বিয়ে আমি আপনাকে এটা আর মিটা করতে দেই না, আমার তো ইন্স্যুরেন্স 12টা বাজে। আচ্ছা শুনেন, আমি আপনাকে বলি এবার ও রিচার্জ আমাকে ডাকবেন, হলো আপনি টেনশন নিয়ে চালা। আমি বলছি যে কয়েক জায়গায় আপনি তো মিনিস্ট্রিতে যান, পেনশন সহজে করে নিতে পারে করতেন, কিন্তু আমি আপনি যখন রিটায়ারমেন্টে যাইবেন, আচ্ছা, আমি গ্র্যাচুইটি 80% দিয়ে দেওয়া লাগবে। আমি অনেকটা কিছু দেখবেন, বাকি 20% 6 মাসের মধ্যে যদি অনেক আপনি নিতে পারেন 20% দিয়ে দিবেন, এটা মন্ত্রণালয় না না কি বলেন না কি মন্ত্রণালয় এটা মানা নাই, কাঁচাবাজি করে দেবেন মন্ত্রণালয় করতে হবে। চাকরি করেন সরকারি টাকা লাগে। আচ্ছা দেন তো হেডলাইনের সাথে যে মিল আছে কিনা, দেই উপরে যাও তো স্যার, আমার তো সময় মতো আমি রুমে যাই কথা বলবো, সবকিছু সামনে কথা বলা যাবে, বুদ্ধি আছে, আপনি বুদ্ধি দিয়ে উচ্চ প্রযুক্তির মেডিকেল যন্ত্রপাতি সাত মুখে চালু রক্ষণের সাথে এখানে কি টেনশনের কথা আছে? তো আমি মোটামুটি এই সেশন শেষ। আর মাসুদ সাহেব, আমি ঠিকাদারগুলো বলছি, আমি যে ক্লাসটা নিলাম আমি লিখিতভাবে বাংলায় লিখে এটা হইলে এই করবেন, এটা এই করবেন, আমি এগুলো বুঝি না, লেকচার বুঝি না। আমাকে সময় কম ধরেছে, আমি বলবো ডাইন পাশে প্রশ্ন, ডাইন পাশের সমাধান, এটা প্রবলেমটার সমাধান, আয়াত এটা এইভাবে করবেন। আর অডিট যদি আসে আমাকে ডাকে দেবেন, আমি অডিট আপনাদের দেখবো, কিন্তু বানানগুলো অডিট করবো না। ও যখন যন্ত্রের নামটি বলবো আমি বলবো তুই কি কি বুঝোস কর, আর আমি একটা রসি রেখে দেবেন, তাহলে ওকে ওরে অডিটে পাঠাইছে এটা। আর ওই দিক দিয়ে ওর ডিজির কাছে যাবেন, এখনো 1 লাখ টাকা দিয়ে আসবেন, ও আপনি জীবন অডিট করবো না। How to play with the blacksmith by ডিজিএতে নিজে বুঝছে না, ডিজি পাতো খাইতে আর না এই কিছু এই কিছু ওরে ডিজি আমরা একসাথে পাতো খাইতে শেষ করি ধরবো। ওদিকে দিবেন আপনারা সামান্য একটা জিনিসের জন্য মারামারি করেন, রাত সার্চ নিয়ে একটা আন্দোলন করে কয়েকটা বম ভাড়া দিয়ে ক্যান্সেল করে দেন, সমস্যা কিছু তৈরি হয়েছে। আপনারা চাইলে দিব না, আপনারা আসলে চান, আমরা মিটিং গেছিলাম,
স্যার নিমুনি নিয়ে জানা গেছে এই আমি তো এটা জানি এই মেলা মতো এই দিক দিয়ে চাইতেছে না দিক দিয়ে না আমি ডিজির সাথে মিটিং করছি হাসপাতাল যদি বলে আমি মেশিন কিনতেও পারবো না আমি চালাইতেও পারবো না ওটা আমি বুঝিও না আরে আমি ঢাকা মেডিকেলগুলোতে মেশিনই চালাই নাই সকালবেলা যাই এই যে আমার 300 বার ফোন করছে আপনার 20 জন প্রফেসর রেগুলেশন জন্য বসে আছে তখন তো বিশেষজ্ঞ আচ্ছা আপনার যে পুশ কইরা উপর দিয়ে যন্ত্রপাতি দিয়ে দেবো আপনার দরকার নাই ওইটা মনে হয় কি করবে আপনারা পুষ্টের উপরে থাকবো আপনারা পুষ্ট কেউ করে নাই পুষ্ট আমাদের উপরে যদি আপনি নরম দেওয়ালে পুষ করলে ছিদ্র হয়ে যাবে আর উঁচা দেওয়াল হবে না আমার পুশ করে দিলে ওটা দিতেই না না আমার তো ছোট অফিসার আমি তো আমার যেমন বললো বরিশালে এই জিনিসটা সেল আমি বলছি স্যার আমি পারবো না যাবেন কই দিনের চিনতে যাবেন বরিশাল কাছে গিয়ে কারণ আমাদের ডাক্তারদের একটা অবস্থা ঢাকায় বাড়ি আছে মুখ আছে প্র্যাকটিস বন্ধ এই জন্য আপনাদের সমস্যা পিডব্লিউডি ইঞ্জিনিয়ারদের কিছু করা বদলি যেখানে তুমি হারিয়ে যাবে আমাদের মূল কথা হলো হেলথে যারা চাকরি করি ঢাকায় অনেকদিন ধরে বাড়ি গাড়ি করে অনেক ছেলে বলছে আমি তো জানি না আমারে বলছে ওই যে জানি মাসুদ বলছে মাসুদ যেদিন বদলি ওই দিন দিয়ে হবে পরিষদ যায় কাম করছি নাই কিছু অত দরকার নাকি ডিজি স্যার একদিন দেখে যাবেন আমি তো স্যার রাঙ্গামাটি ওখানে গিয়ে স্যার পাহাড়ে এই যে আমাদের সমস্যা কালকে ওরে বদলি করলো ওর শেষ ওরে বদলি করলো ওর শেষ ওরে বদলি এই জিনিসটা সরকার বুঝে আমার তো আজকে কয় আপনি চাকরি নেই ওকে পেনশন নেই ওকে সমস্যা তো আমাদের অভিযোগ আমি তো প্রায় মন্ত্রণালয় দিয়ে দিই গন্ডগোল আমরা এক কলিতে ইন্দ্র টাকা দিতেছে দুইটা পিএনএর সরকার করতেছে কয় আমার পোস্টিং দিতেছে আমি রাজি দেখাম আমি তো যাই চুপচাপ বসে থাকি সোজা বাংলা কথা আমি মন্ত্রণালয়ে যাই আর মন্ত্রণালয়ে গেলে আমি কি বলছি আমার কয় যে আপনি দেরি করে আসেন আমি বলছি আমি চাকরি করবো না হ্যাঁ আমি যদি 4 মাসের মধ্যে না আসি না আসতে হবে বুঝছো 4 মাসের মধ্যে বউর সাথে কন্ট্যাক্ট করতে এর মধ্যে যদি কন্ট্যাক্ট না করা হয় যদি একটা টাকা ফিরে বসে ওরা আমরা কিন্তু আমরা দেবো আমি আপনাকে বলি আচ্ছা আমি আপনাকে একটা কথা বলি এটা কিন্তু ডিফেন্স হচ্ছে আমরা যুগ করতেছি মেডিকেল মধ্যে আমি যদি রিক্সাওয়ালা হই আমার প্রথম প্রস্তুতি থাকে তাহলে আমি একজন ডাক্তার আমি রাঙ্গামাটি বদলি হলে আমার রাঙ্গামাটি বনে যেতে সমস্যা কি আমার বইয়ের চাকরি দরকার নেই তাহলে আমি যদি বাঁচতে না পারেন বই না চালাতে পারেন তাহলে আপনি বিয়ে করার দরকার নেই রোজা রাখতে বলছেন না রসুল সুন্নত বলছে বউ না পালা গেলে রোজা ভালো আচ্ছা সুন্নত দিও না কোনো বলে তো আছে যে তুমি যদি বউ না পালতে পারো রোজা খাও বিয়ে করিয়ে চাকরি নেই বলে তাহলে আমরা কি পারলাম আমার রিক্সাওয়ালার মতো আমি রিক্সা চালাইতেছি বউ মানুষের বাসায় কাজ করতে তাহলে তো রিক্সাওয়ালা হয় ভালো ছিল করে কি দাম রিক্সাওয়ালার বউ মানুষের বাড়ি কাজ করে আর আমি রিক্সা চালাইতেছি কারণ আমি একটা চাকরি করতেছি আমার যদি চাকরি বেতন দিয়ে চলতে হয় যদি কেউ কয় আমার চাকরি বেতন দিয়ে চলে বউ ছাড়া চলবে না তার তো বিয়ে করার দরকার নেই এটা তো হাজিদের কথা না চাকরি না চাকরি করলে তারা বদলি করা লাগবে গভর্নমেন্ট তো বলে দিচ্ছে বউ জায়গায় চাকরি করে সেই রিলেটেড জায়গায় বদলি করে বদলি করবে আমি চাকরি করে কত হয়েছে তা আমি চাকরি করার দরকার নাকি 25 বছর যে ছেড়ে দেন পেনশন নিয়ে জানবে আগে আগে আমি আপনাকে উত্তর দিতেছি আমি এই চাকরি নিয়ে বেজার করছি কেন অডিট খাবেন তো আপনি হওয়ার দরকারটা কি যেহেতু প্রথমে আপনার ফ্যামিলি বউ নিয়ন্ত্রণ আর আপনি ডিপুটি ডাইরেক্টর হয়ে গেছেন আমার বউনের সাথে কাম করে আপনি তো কিছুই নেই বরং আপনি বলেন যে রাঙ্গামাটি গেলে আমি কাম করি তো আপনি হানির সঙ্গে বা কোনো বিতর্ক নির্ধারণ করার জন্য আমি উত্তর দিতে পারবো ইনশাল্লাহ আমি পড়ছি এখন যে জিনিসটা হলো এটা ক্লিয়ার কিনা আপনার সাথে বইতে আড্ডা দিব ভালো আমার এখানে ক্ষুধা লাগছে মাত্র সে ক্লাসটা নেন ধন্যবাদ সবাইকে একটু আমাদের তো একই বয়সে আমার চাকরি আছে আর 2 বছর তো আমরা কিন্তু একই বয়সে এখন আর আমাদের কিছু নাই যত যাই বলুন না কেন মানবো কিনা মানলে ঝামেলা নাই আমি জীবনে মানছি
ঠিকাদার ধরে নিয়ে গেছে, অনেকেই করছে, সবাই জানে, মাসুদও জানে। মাসুদ নিজেই ফেস করছে, আমি বলছি বাবা আমি ভয় পাই না। মানে কি ওই ভালো করে না, তো তোমার কি যায় আছে? আমার যে হিসাব তুল এক জায়গায় দেওয়া লাগে, এত মিনিট হিসাব দিবেন। আমি নিয়মিত দাঁড়ায় বলি তোরা দোয়া করিস না, বর্ধ তোদের দোয়া আমার বেহেস্তেও হবো না, তোদের দোয়া আমি জাহান্নামে যাবে। বুঝলি সেটাই প্রভাব। আমি বলি তোমার কাছে দোয়া করার দরকার নেই, কারণ আমার মধ্যে যদি একজন মোবাইল করলো, যদি তার নেটওয়ার্ক না থাকে আর আমারটা যদি ব্যাটারি না থাকে, দোয়া দিলে কাপড় করি আমি কবরে গেছি, আমি করেই মানি নাই, আর আমারটা কিচ্ছু নেই, এই দোয়া লাভ কি? রিয়েল ইসলাম যেটা বলে যে আমার সিএনজি সব খরচ হয়ে গেলে তো সাধারণত আমারও